আমি আজকে ক্লাস শুরু করছি। আগের দিন আমরা কোষের একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, তারপর কলাটা পড়িয়েছিলাম, অনুবীক্ষণ যন্ত্রগুলো পড়িয়েছিলাম, অদ্যবধি পড়েছিলাম। আজকে আমরা পড়বো কি কোষের মধ্যে কি কি থাকে, সেইগুলো একটু ডিটেলসে যাবো। কোষের মধ্যে কি কি থাকে আর প্রত্যেকটার কি কি কাজ, ঠিক আছে? প্রত্যেকটার কি কি কাজ আমরা সেগুলো ডিটেলসে যাবো। দেখ, তাহলে প্রথমে আসবো কি আমরা প্রাণী কোষে। প্রাণী কোষ কিরকম দেখতে হয় আমি আসছি পরে। আগে যারা কোষের ইন্ট্রোডাকশন যারা কালকে ক্লাসটা করিস নাই তাদেরকে আমি মোটামুটি আজকেও একটু বলে দিচ্ছি। লক্ষ্য কর, দেখ একটা একটা ছবি দেখ স্ক্রিনের মধ্যে গেছে, দেখতে পাচ্ছিস? কিসের ছবি দেওয়া আছে বলতে কি তখন স্ক্রিনে? ইটের একটা দেওয়াল। হ্যাঁ, ইটের একটা দেওয়াল দেওয়া আছে। দেখ ইটের দেওয়ালটা কি আছে বলতে কি, তো ইটের দেওয়ালটাতে দেখ একটা গোটা দেওয়াল, মানে তার মধ্যে অনেকগুলো ইট নিয়ে একটা দেওয়াল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছিস? হুম। তেমন আমি কি বলতে চাই, অনেকগুলো কোষ নিয়ে কি তৈরি হয়, অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় কলা, তাই তো? আবার অনেকগুলো কলা নিয়ে কি তৈরি হয়? অঙ্গ। এবং অনেকগুলো অঙ্গ একসঙ্গে মিলে কি তৈরি হয়? তন্ত্র। এবং অনেক রকমের তন্ত্র একসঙ্গে মিলে তৈরি হয় মানব দেহ। এতদূর পর্যন্ত আগের দিন বলেছিলাম, ক্লিয়ার আছে সবার? হুম। আচ্ছা হ্যাঁ। দেখ, তাহলে চিত্রের গঠনের সঙ্গে জীবদেহের কোনো অংশের মিল আছে? হ্যাঁ, অবশ্যই মিল আছে। আমাদের জীবদেহ যেমন কতগুলো স্তরে স্তরে গঠিত হয়, প্রথমে কোষ, কোষ নিয়ে কলা, কলা নিয়ে তন্ত্র, এই অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, তেমনই কিন্তু বাড়ির ক্ষেত্রে এই মিলটা আমরা পাই। প্রথমে বাড়ির যদি সব থেকে ছোট একক বলি সেটা হচ্ছে কি বলতে কি, তো ইট। এবং ইট দিয়ে কি হয়? দেওয়াল। দেওয়াল দিয়ে তৈরি হয় কি একটা রুম, এবং অনেকগুলো রুম নিয়ে হয় একটা বাড়ি। দেখ সেরকম ভাবে যে কোষ, তাহলে আমি এখানে ইটের সঙ্গে কোষের তুলনা করতে পারি বিকাশ? হ্যাঁ। অবশ্যই, বাহ, খুব সুন্দর। দেখ, এরপর কোষের গঠন কেমন হয়, তাহলে আজকের পাঠ কি কোষ এবং কোষের গঠন। দেখা যাচ্ছে তো বিকাশ স্ক্রিনটা পুরো সম্পূর্ণরূপে? হ্যাঁ। ওকে, দেখ তাহলে প্রথমে আসবো কি 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 আমরা পড়বো। আমরা উদ্ভিদ কোষের গঠন ব্যাখ্যা করবো আজকে, আর প্রাণী কোষের গঠন ব্যাখ্যা করবো। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি ডিফারেন্স, কি কি পয়েন্ট, কোথায় কোথায় কি কি পার্থক্য, সেই পার্থক্যগুলো আজকে পড়বো, তাই তো? দেখ, তাহলে প্রথমে হচ্ছে কোষ কাকে বলে, বলো বিকাশ, কোষ কাকে বলে? আগের দিন বলেছিলাম, কোষ কাকে বলে? আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম একককে কোষ বলে। শরীরের গঠনগত মানে আমাদের শরীর বলবো না, জীবদেহের জীবদেহের সব থেকে গঠনগত, সব থেকে ক্ষুদ্রতম একককে বলা হয় কোষ। দেখ, কোষ হলো জীবদেহের গঠনগত মৌলিক একক। কার মতে? জিন ব্র্যাকেটের মতে। অনেক কোষ নিয়ে অনেকগুলো সংজ্ঞা দিয়েছিল, প্রত্যেকটা সংজ্ঞা আমরা দেখবো। এমনকি কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষ পর্দার কথা বলছে। এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আন্তঃজননে সক্ষম। মানে অন্য কোনো কোষ, একটা কোষ বিভাজনের জন্য অন্য কোনো কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না। যদিও এতগুলো সঙ্গে ইম্পর্টেন্ট, আমাদের প্রথমটা ইম্পর্টেন্ট। কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এখানে ক্ষুদ্রতম কথাটা ব্যবহার করবি। দেখ, কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। এই লাস্টের সংখ্যাটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। কোষ হলো জীবের মৌলিক ও গঠনগত কার্যগত একক, মানে গঠনের দিক দিয়েও মৌলিক এবং কার্যগত দিক দিয়েও মৌলিক। বোঝা গেল? হুম। দেখ, কেউ যদি চাস এই লেখাগুলো দরকার আমার, তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। এরপর আসবো কি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তাহলে প্রথমে আমরা উদ্ভিদ কোষটা পড়বো। দেখ, উদ্ভিদ কোষের তোদের ছবি আমি আঁকিয়েছি, তাছাড়া একটা একটা করে ছবি দেখ আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা অঙ্গাণু পড়বো এবং তার কি কি কাজ আমরা ডিটেলসে আজকে বলবো, ঠিক আছে? দেখ, তাহলে প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের বাইরে এই দেখ একটা সবুজ রঙের আস্তরণ দেখতে পাচ্ছিস, এটাকে বলবো হুম। কোষ প্রাচীর, গাঢ় সবুজ রঙের। এই কোষ প্রাচীরটা কি? তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর জড়। তাহলে কোষ প্রাচীরের কি কি বৈশিষ্ট্য, মন দিয়ে শুনবি। কোষ প্রাচীর প্রথমত হচ্ছে জড় পদার্থ, জড় হয়। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মিন আমাদের স্থিতিস্থাপক মানে যে রাবার, রাবার ব্যান্ড দেখেছিস? রাবার ব্যান্ড যেমন টানলে বাড়ে না, তেমন এই কোষ প্রাচীরও কিছুটা ওইরকম, মানে ওই রাবারের মতো না একদম হুবহু, কিন্তু ওই ধর্মটা কোষ প্রাচীরের মধ্যে দেখা যায়। দুই কি? ভেদ্য। ভেদ্য মানে এটাকে ভেদ করা যায় সম্পূর্ণরূপে, কোষ প্রাচীরটাকে ভেদ করা যায় এবং পুরু হয়। আচ্ছা, এটা দুই রকম তিনটা লেয়ার দ্বারা গঠিত। একটি মুখ্য প্রাচীর, গৌণ প্রাচীর ও মধ্যচ্ছদা। এবং কি কোষ প্রাচীরের মূল উপাদান, মানে যে কোষ প্রাচীর যে সবুজ রঙের লেয়ারটা, এটা কি দ্বারা তৈরি? এটা সেলুলোজ দ্বারা তৈরি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোষ প্রাচীরের মূল উপাদান কি? সেলুলোজ। কাজ কি? তাহলে এর কোষ প্রাচীর, প্রাচীর তুই ঘরে বল, ঘরে যদি আমরা প্রাচীর ব্যবহার করি, এই প্রাচীরটি কি কাজের জন্য ব্যবহার করি বিকাশ? সুরক্ষার জন্য। সুরক্ষার জন্য। তাহলে কোষ প্রাচীরের প্রথম কাজ হচ্ছে কি? কোষকে আকৃতি প্রদান, একটা নির্দিষ্ট শেপ করা। যদি উদ্ভিদ কোষের আকৃতি এরকম নয়, উদ্ভিদ কোষের আকৃতি ষড়ভুজাকার, ঠিক আছে? তাহলে একটা সুরক্ষা প্রদানের জন্য আমাদের কোষ প্রাচীর কাজে লাগে, ঠিক আছে?
কি করে আকৃতি প্রদান করে কোষকে, আর 2 কি যান্ত্রিক শক্তি প্রদান করে। এবং কোষের মধ্যস্থ যে সজীব অংশ, যে কোষের ভিতর যে পুরো সজীব অংশটা আছে না, এই পুরো সজীব অংশটাকে কি রক্ষা করে কে, আমাদের এই কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর সম্বন্ধে পুরো আইডিয়া ক্লিয়ার? আমাকে বলবি তাহলে কি কি বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম, একবার শর্টে বলছি দেখ। প্রথম হচ্ছে কি, জড় হয়, স্থিতিস্থাপক এবং কি ভেদ্য এবং পুরু, 4টে বৈশিষ্ট্য। জড় পদার্থ, স্থিতিস্থাপক, ভেদ্য এবং পুরু। এর কটা লেয়ার আছে? 3টা লেয়ার। মুখ্য কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর আর মধ্যচ্ছদা। এবং এটি কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। এর 3টি কাজ মেনলি কি কি? কোষকে একটা আকৃতি প্রদান করা, একটা নির্দিষ্ট শেপ দেওয়া। 2 কি কোষকে একটা যান্ত্রিক শক্তি দেওয়া, যেমন ধরে রাখতে পারে কোষটা মানে তো সেই অ্যামিবার মতো যে কোনো আকৃতির হয়ে যাবে, সে যান্ত্রিক শক্তি প্রদান করা। এবং কোষের ভিতর যে সজীব অংশ আছে, মাইটোকন্ড্রিয়া বল, নিউক্লিয়াস বল, এগুলোকে কি রক্ষা করা। বলবি এই এতদূর পর্যন্ত কোষ প্রাচীর পুরো সম্পূর্ণরূপে ক্লিয়ার কিনা? বাকিদের জানা। কোষ প্রাচীর বোঝা গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে? বাকিরা জানা, রেসপন্স কর। কোষ প্রাচীর বোঝা গেল কিনা? বৈশিষ্ট্যগুলো শর্টে মনে রাখ, জড় হয়, স্থিতিস্থাপক, ভেদ্য এবং পুরু। বাকিরা রেসপন্স কর রে, ক্লিয়ার কিনা জানা। এই দেখ তোদের কোনো রেসপন্স নাই। ওকে, সমতা সঞ্চিতা বুঝতে পারলি? আচ্ছা, এদিক থেকে কি নাম তোর, ভুলে গেছি আমি। পূজা, পূজা বুঝতে পারলি? ওকে, ভেরি গুড। দেখ, আচ্ছা, কারো যদি দেখতে অসুবিধা হয় স্ক্রিনটা, তাহলে সে বলবি আমাকে। নেক্সট আসছে কি, নেক্সট আসছে যে কোষ মেমব্রেন। বা এখানে দেখ একটু একটু আড়াছাড়া হয়ে গেছে, কিছু মনে করিস না, যে কোষের পাশে মেমব্রেন তো ভুলভাল জায়গা দাগ তীর চিহ্নটা চলে গেছে। এই দেখ, এই যে সবুজ অংশটা, যেটা আমি পয়েন্টারটা এখন আছে, দেখ সাদা রঙের পয়েন্টারটা দেখ এখন আছে, এইটাকে বলা হয় কোষ মেমব্রেন বা কোষ পর্দা। তাহলে কোষ প্রাচীরের পরে থাকে কোষ পর্দা। এই কোষ পর্দা কি করে? ভিতরের প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে। তাহলে ভিতরে যে প্রোটোপ্লাজম বলতে কি, কোষের 3টা অংশ মেনলি। আগে বলে দিই কোষের 3টা অংশ কি কি। কোষের মেনলি হচ্ছে 3টা না 2টো অংশ। এক হচ্ছে কি বাইরের আবরণ, এই আবরণের মধ্যে 2টো অংশ আছে। বাইরের আবরণের মধ্যে 2টো অংশ আছে, কোষ পর্দা এবং কোষ প্রাচীর। এবং কোষের ভিতরের অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার 2টা জিনিস আছে, কি কি? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। ঠিক আছে, দেখ। তো এরপর আমরা ভিতরে কি দেখছি? তাহলে ভিতরে আমরা পেলাম এবার কি, কোষের ভিতরে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে কে? প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে যে কোষ পর্দা। এই কোষ পর্দা অর্ধভেদ্য হয়। কোষ প্রাচীর যেমন পুরোপুরি ভেদ্য, কিন্তু কোষ পর্দা কিন্তু অর্ধভেদ্য হয়। এই অর্ধভেদ্য পর্দা আমরা এর আগে পড়েছিলাম ব্যাপনে, যে এখানে অর্ধভেদ্য পর্দা মানে সব অণুগুলো কিন্তু পেরোতে পারে না। দ্রাবক অণু পেরোতে পারে, কিন্তু দ্রাবের অণুগুলো কিন্তু পেরোতে পারে না। তাহলে এই কোষ প্রাচীর, হ্যাঁ অবিশ্বমনে পড়েছিলাম, সরি ব্যাপন নয়, অবিশ্বমনে পড়েছিলাম। ভেরি গুড। দেখ, তাহলে এই কোষ পর্দা কিন্তু অর্ধভেদ্য প্রকৃতির হয়। এবং কোষ প্রাচীর যেমন জড় হয়, তেমন কোষ পর্দা কিন্তু জড় নয়, কোষ পর্দা সজীব হয়। এবং কোষ পর্দা সেলুলোজ দ্বারা নির্মিত, কিন্তু এই সরি কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি হয়, কিন্তু কোষ পর্দা 3টে লেয়ার থাকে। 3টে লেয়ার কি কি দ্বারা তৈরি হয় জানবি? একটা হচ্ছে প্রোটিন, সরি লিপিড, প্রোটিন, লিপিড, এরকম ত্রিস্তরীয় একক পর্দা দ্বারা গঠিতকে আমাদের কোষ পর্দা। এরও কাজ কি? কোষকে আকৃতি প্রদান, প্রোটোপ্লাজমকে রক্ষা করা, এবং পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করা? প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্য বস্তু গ্রহণ বা খাদ্য বস্তু কোষের বাইরে প্রেরণ করা, এই কাজটা কিন্তু করে থাকে কে? কোষ পর্দা। তাহলে কোষ প্রাচীর আর কোষ পর্দা পরপর 2টো লেয়ার। ঠিক আছে, প্রথমে বাইরের লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা সেলুলোজ নির্মিত, মৃত হয় এবং কি হয়, জড় পদার্থ, জড় হয় মানে জড় হয় আর কি, এবং ভেদ্য হয়। কিন্তু কোষ পর্দা যেটা, সেটা লিপিড, প্রোটিন, লিপিডের একটা ত্রিস্তরীয় একক পর্দা দ্বারা গঠিত। এবং এটি কেমন হয়? এটা সজীব হয়, অর্ধভেদ্য হয়। আচ্ছা, কাজ কি দুজনের? এই কোষ প্রাচীর আর কোষ পর্দা দুজনেরই কাজ কি? কোষকে আকৃতি প্রদান ও প্রোটোপ্লাজমকে রক্ষা করা। কিন্তু কোষ পর্দা আরো একটা কাজ করে, কি? ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস, এই যে 2টি পদ্ধতি, 2টির মাধ্যমে খাদ্য বস্তু বা যে কোনো সজীব জীবীয় বস্তুর আদান প্রদান, সেই আদান প্রদানে সাহায্য করে। তাহলে এই দুটো, আচ্ছা এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কোষ প্রাচীর আর কোষ পর্দা এই দুটো কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। যখন আমরা এরপর প্রাণী কোষ পড়বো না, প্রাণী কোষে কিন্তু আমরা কোষ প্রাচীর দেখতে পাবো না, শুধু কোষ পর্দা দেখতে পাবো। বলবি কোষ পর্দা ক্লিয়ার? কোষ পর্দা ক্লিয়ার বিকাশ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা কি যাবো? নেক্সট আমরা বলে দিচ্ছি প্রোটোপ্লাজম সম্বন্ধে পড়বো। প্রোটোপ্লাজমটা কি? আচ্ছা, ওটার উপর ইয়ে হয়ে গেল, যে ছবিটা একটু গড়বড় হয়ে গেল, ওই গলগি বডির ওর উপরে ইয়ে হয়ে গেল। আশা করছি বুঝতে পারছিস, ছবিটা দেখেছিস তো? আশা করছি বুঝতে পারছিস। দেখ, তোরা যদি স্ক্রিনটা বড় করতে না পারিস, দেখবি আমার যে স্ক্রিনটা চলছে তার তিনে কোণের দিকে একটা দেখবি 3টা লাইন আছে, 3টা লাইন সেই ক্রস চিহ্নের যুক্ত চিহ্নের মতো করা আছে, দেখ ওইটাতে ক্লিক করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে তোদের। ঠিক আছে, যদি কেউ না পারিস। জুমও করা যাচ্ছে, হ্যাঁ, জুমও করা যাচ্ছে তো। হ্যাঁ জুম তো করা যাবে কি,
জুম করা যাবে, জুমটা কোনো অসুবিধা নেই, জুম করা যাবে, জুম বাদ দিয়ে ওটা করা যাবে। দেখ দেখ এই পূজা মাইক অফ রাখ, বিনা কারণে। দেখ যাই হোক, তাহলে এরপর আমি প্রোটোপ্লাজম সম্বন্ধে একটু বলে দিই, তারপর গলগি বস্তু টলগি বস্তু এগুলো সম্বন্ধে আসবো। প্রোটোপ্লাজমটা কি? তাহলে আমি বললাম যে প্রথমে যদি কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি না, দুটো মেনলি উপাদান পাবো। কি কি? এক হচ্ছে বাইরের আবরণ, আর এক হচ্ছে ভিতরের প্রোটোপ্লাজম। তাহলে বাইরের আবরণের মধ্যে কে কে পড়ছে? বাইরের আবরণের মধ্যে দুজন আসছে, কোষ প্রাচীর আর কোষ পর্দা। এবার সেটা ডাজন্ট ম্যাটার যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধু কোষ পর্দা থাকে, আর উদ্ভিদ কোষে দুটোই থাকে, সেটা আমি ম্যাটার করে না। শুধু আমি এইটুকু বলছি, বাইরের যে আবরক, সেই আবরকের মধ্যে দুটো জিনিস পড়ছে, কোষ প্রাচীর আর কোষ পর্দা। এবং ভিতরে যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুটো জিনিস আছে। কি কি? ভালো করে লক্ষ্য করবি। এই যে মিডলে দেখ, এটা হচ্ছে নিউক্লিয়াস। কি বললাম এটাকে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থাকছে, আর তার সঙ্গে থাকছে, কে বল দেখি তো, তার সঙ্গে থাকছে এই ভিতরে এই যে পুরো একটা হালকা কচি কোলা পাতার রং আছে, একটা সবুজ রঙের, যে একটা থকথকে জেলির মতো পদার্থ, এর নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে যদি আমি যদি বলি প্রোটোপ্লাজমের দুটো অংশ, তাহলে কোষের মধ্যে সম্পূর্ণ সজীব অংশটাকে, পুরো অংশটাকে, এই যে কোষ প্রাচীর আর কোষ পর্দা বাদ দিয়ে পুরো অংশটাকে বলছি আমি প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে দুটো অংশ, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তাহলে আমরা প্রথমে নিউক্লিয়াস সম্বন্ধে একটু ডিটেলসে যাই, তারপর আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে যাব। নিউক্লিয়াস কি? তাহলে কোষের প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার দ্বি-একক পর্দা বিশিষ্ট। তারপরে সব থেকে ঘন কোষের মধ্যে, গোলাকার গোল হয়, এবং দ্বি-একক পর্দা, এই দুটি পর্দা থাকে। ঠিক আছে? এই পর্দার দুটি পর্দা না, পর্দার দুটো লেয়ার থাকে। তাহলে একে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মোটামুটি ধরে রাখ চারটি অংশটা গঠিত। প্রথমে দেখ, এই যে এখানে ছবিটা ভালো ভালো করে ক্লিয়ার নেই, এই নিউক্লিয়াসের এগুলো এতে পুরো একদম সেই জালের মতো অংশ বিন্যস্ত, এগুলোতে পুরো জালের মতো অংশ বিন্যস্ত। এটাকে বলা হয় যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। তারপর মধ্যে গাঢ় দেখ একটা গোলাপি রঙের অংশ আছে এখানে মাঝে, ওটার নাম হচ্ছে নিউক্লিওলাস। বাইরে যে পর্দাটা আছে তার নাম হচ্ছে নিউক্লিয় পর্দা, এবং ভিতরে একটা থকথকে জেলির মতো পদার্থ আছে যার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস। তাহলে নিউক্লিয়াসের আমরা চারটা জিনিস পেলাম। কি কি? নিউক্লিয় পর্দা, যেটা কি করে, যেটা মেনলি নিউক্লিয়াসকে, আমাদের যে ভিতরে যে নিউক্লিয়াস আছে না, সেই নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয় রস আর এই বাইরে যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমকে দেখ আলাদা করে রেখেছে এই নিউক্লিয় পর্দা। ঠিক আছে? আর তারপর আছে নিউক্লিওলাস। ঠিক আছে? এই হচ্ছে নিউক্লিওলাস। এবং আর এই যে ক্রোমাটিন জালিকা দেখতে পাচ্ছি, এই ক্রোমাটিন জালিকা, এগুলো অ্যাকচুয়ালি ক্রোমাটিন জালিকা নয়, এই ক্রোমাটিন জালিকা এগুলোর মধ্যে অনেকগুলো প্যাচ থাকে। এই প্যাচগুলো যখনই খুলবে না, এই ক্রোমাটিন জালিকা যখন কোষ বিভাজন হয়, এই প্যাচটা কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে, এবং প্যাচটা যখনই খুলে যায়, এর মধ্য থেকে আমরা কি পাই বলতে, কিন্তু ক্রোমোজোম পাই। সেই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে কিন্তু ডিএনএ থাকে, এবং এই ডিএনএ আমরা পড়েছি ডিএনএর আগে, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক ডিএনএ। তাহলে আমাদের ধর দেখি, আমাদের অনেকে দেখতে হয় চেহারাটা কিছু, অনেকে বলে মায়ের মতো দেখতে হয়েছিস, কেউ বলে বাবার মতো দেখতে হয়েছিস, আবার কেউ বলে তোর মামা দাদু বা দাদুর মতো দেখতে হয়েছিস। তাহলে আমাদের যে পূর্বপুরুষ বা আমাদের যে মানে পূর্ববর্তী জনু, সেই পূর্ববর্তী জনু থেকে কিছু কিছু বৈশিষ্ট্য কি হয়, আমাদের পরবর্তী জনুতে স্থানান্তরিত হয়। কার মাধ্যমে? এর ডিএনএর মাধ্যমে। আমি এক্সাম্পল দিচ্ছিলাম, দেখবি কারো কারো জিভটাকে গোটাতে পারিস। ঠিক আছে? কেউ কারো লতিগুলো কারো মুক্ত, কারো কারো যুক্ত। তাহলে এইরকম অনেক, চোখের কারো মনিন রং দেখবি বিভিন্ন রকম হয়, কারো নীল হয়, কারো হালকা বাদামি হয়, কারো ব্ল্যাক হয়, একদম ডার্ক ব্ল্যাক হয়। তো সেক্ষেত্রে এই যে বংশগত বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু এই ডিএনএ এর মাধ্যমে কি করে বলতে, কিন্তু একজন থেকে অন্য জনতে ট্রান্সফার হয়। ঠিক আছে? তাহলে ডিএনএটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? এই অ্যাকচুয়ালি ডিএনএ থাকে কি, একটা ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাস থাকে। ঠিক আছে? এবং এই ক্রোমোজোমটা কোথায় থাকে? এই ক্রোমোজোমটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকাটা যদি, যে প্যাচটা না, সেই প্যাচটা, জালিকা যে জালটা, সেই জালটা যদি আমি আস্তে আস্তে খুলি না, আমরা সেখান থেকে ডিএনএ পাবো। আর নিউক্লিয়, এই যে ভিতরে যে রসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়, ঠকঠকে জেলির মধ্যে পদার্থ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় রস। এবং এই গাঢ় যে সব থেকে যে বেগুনি রঙের অংশটা, এর নাম হচ্ছে নিউক্লিয় প্লাস। এবার যে নিউক্লিয়াসের কাজ কি? এই দুটো কাজ। কোষের যে যাবতীয় ক্রিয়া হয়, এই কোষ, এই গোটা কোষটায়, এই গোটা কোষে যত যা কাজকর্ম হয়, পুরো কাজকর্মকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই নিউক্লিয়াস। ঠিক আছে? এবং শুধু তাই নয়, শুধু কোষের যে নিয়ন্ত্রণ করে সেটা নয়, এবং আমাদের যেমন মানুষের শরীরে বল, সমস্ত যা কাজকর্ম করি আমরা, হাত পা হৃৎপিণ্ড, যে কাজ, যে যাই কাজ করুক, বল দেখি তো শরীরের কোন অঙ্গটা সেটা কাজকর্মকে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক। মস্তিষ্ক। তেমন কোষের যত যা কাজকর্ম হয়, কোথায় প্রোটিন উৎপন্ন হবে, ঠিক আছে, কোথায় শক্তি উৎপন্ন হবে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে কি? এই আমাদের নিউক্লিয়াস। এই জন্য একে বলা হয়, এখানে বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য বলা হয় একে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। তাহলে এইটা গেল নিউক্লিয়াসের প্রথম কাজ। এবং নিউক্লিয়াসের দ্বিতীয় কাজ হচ্ছে যে নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমাটিন জালিকা, যার মধ্যে অবস্থিত ডিএনএ, কি করে? বংশগত বৈশিষ্ট্য এক জনু থেকে অন্য জনুতে স্থানান্তরিত করতে পারে, মানে একজন থেকে অন্য জনুতে বহন করে। তাহলে এই দুটো কিন্তু হয়েছিল নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ কাজ। বোঝা গেল? হুম।
আচ্ছা, এই যে বললাম নিউক্লিয়াস বল, কোষ পর্দা বল, এগুলো কিন্তু প্রাণী কোষ যখন আমরা দেখবো তখন আর বলবো না। শুধু কোষ প্রাণী কোষে যেগুলো নেই সেগুলো আমি আলাদা করে বলবো, ঠিক আছে, যেগুলো উদ্ভিদ কোষে নেই। দেখ, তাহলে এই হয়ে গেল আমাদের কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পর তাহলে আমি কি বললাম, প্রোটোপ্লাজমের মধ্যে যদি এই পুরো অংশটাকে আমি প্রোটোপ্লাজম বলছি, দুটো অংশ কি কি, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজম হচ্ছে এই যে থকথকে জেলির মতো যে অংশটা, নিউক্লিয়াস ও কোষীয় অঙ্গাণু ছাড়া প্রোটোপ্লাজমের যে বাকি বর্ণহীন, এখানে সবুজ রঙের রং করে থাকলেও আমি রংটা দিয়েছি বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি এটা বর্ণহীন হয়, বর্ণহীন জেলির মতো যে চটচটে অর্ধস্বচ্ছ সজীব অংশ, এই যে দেখ আমি পয়েন্টারটা ওইখানে নিয়েছি বুঝতে সুবিধা হবে, এই যে এই অংশটা, এই এই অংশটা হলো সাইটোপ্লাজম। এই দুটো, এর আবার দুটো অংশ আছে সাইটোপ্লাজমের, দুটো অংশ, একটা হচ্ছে এক্টোপ্লাজম, একটা হচ্ছে এন্ডোপ্লাজম, যদিও অতটা ইম্পর্টেন্ট নয় তোদের ক্ষেত্রে, ক্লাস 8 এর ক্ষেত্রে। যাই হোক, সাইটোপ্লাজমের মধ্যে কি করে কোষীয় অঙ্গাণু, যেগুলো আমরা মাইটোকন্ড্রিয়া বল, গলগি বস্তু বল, সমস্তগুলো আমরা পড়বো, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, তারপর তোর এন্ডোপ্লাজমীয় জালিকা, সবই আছে। তো এগুলো কি করে, এগুলো কিন্তু এর মধ্যে থাকে। দেখ, আর কি থাকে, আর গহ্বর থাকে। তাহলে এই এর মেনলি যদি সাইটোপ্লাজমের কাজ বলি, এই যে জেলির মতো অংশটা, এর কাজ কি, কোষীয় অঙ্গাণুগুলোকে ধরে রাখা এবং বিভিন্ন বিপাকীয় ক্রিয়া, সেই ক্রিয়াতে অংশগ্রহণ করা। দেখ, তাহলে এরপর আমরা পড়বো সাইটোপ্লাজমের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, সেই কোষীয় অঙ্গাণুগুলো পড়বো। তার আগে আমি একটু সামারি করে দিই। কোষের দুটো অংশ, বাইরের আবরণ আর ভিতরে প্রোটোপ্লাজম। এবার আবরণের মধ্যে দু রকম আবরণ আমরা দেখেছি, কোষ প্রাচীর আর কোষ পর্দা। আর ভিতরে প্রোটোপ্লাজমের মধ্যে দুটো অংশ দেখলাম, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমের মধ্যে বাকি কোষীয় অঙ্গাণুগুলো থাকে। এবার আমরা একে একে কোষীয় অঙ্গাণুগুলোতে আসবো। আগে বল, পুরো এই জায়গাটা কোষের যে বেসিক ইন্ট্রোডাকশন, মানে আপ টু সাইটোপ্লাজম পর্যন্ত পুরো বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এরপর আমরা কোষের কোন জিনিসটি কি একবার একটা পরিচয় ঘটিয়ে দিই, তারপর একটা একটা করে ডিটেলস আমরা যাবো, ঠিক আছে? দেখ, প্রথমে আমরা কি বলবো, প্রথম হচ্ছে কোষ প্রাচীর, তারপর কি, তারপরে যে কোষ পর্দা, কোষ মেমব্রেন, যদিও মেমব্রেনটা ভুল জায়গায় লেখা হয়েছে, এখানে এটা পাশে লিখতে হতো। তারপর দেখ গলগি বস্তু, গলগি বডিজ, এই যে এটা হচ্ছে গলগি বডিজ। তারপর কি, তারপর এই যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা প্লাস্টিড পড়বো, প্লাস্টিডের মধ্যে 3 রকম প্লাস্টিড পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড আর কি, আর ক্রোমোপ্লাস্টিড। দেখ, তারপরে বললাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা বিশেষ স্থান থাকে, যেটা হচ্ছে কোষগহ্বর বা কোষগহ্বর থাকে। এই দেখ, এটা এই যে ফাঁকা স্থান, এটা বলো কোষগহ্বর। আর এটা আমরা কোষগহ্বর, এমনটা নয় যে শুধু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষও থাকতে পারে, কিন্তু প্রাণী কোষে কোষগহ্বরের আকারটা ছোট হয়, কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছিস পুরো কোষগহ্বরের আকারটা কিরকম, এই দেখ এত বড় কোষগহ্বর, ঠিক আছে? কোষের প্রায় 50% কি হলো, 70% জায়গা জুড়ে কোষগহ্বরই আছে। তারপর দেখ, তারপরে এই দেখ, এগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই দেখ মাইটোকন্ড্রিয়া দেখতে পেয়েছিস? আচ্ছা, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তো বললামই আমি, এই ভিতর যে থকথকে জেলির মতো অংশ সেটা সাইটোপ্লাজম বলে। আচ্ছা, এই দেখ কোষগহ্বর, এই যে ফাঁকা জায়গাটা বললাম কোষগহ্বর। তারপর আছে কি, এই দেখ এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে যদি প্রোটিন দানা লেগে থাকে, সেটাকে বলবো কি, মানে রাইবোজোম দানা, যদি রাইবোজোম দানা বলে এগুলোকে, রাইবোজোম দানা যদি লেগে থাকে সেগুলো বলবো কি, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এই দেখ এগুলো। আর যেগুলোতে রাইবোজোম দানা লেগে থাকে না, সেগুলো বলে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তার আগে এটাকে চিন্তা, এটাকে বলে নিউক্লিয়াস, এটাকে বলে নিউক্লিয়াস। এবং তারপর দেখ অমসৃণ, তার মধ্যে এই যে এই গাঢ় অংশটাকে বলে নিউক্লিওলাস। এই দেখ, এটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, ওই সেটা মসৃণ, ঠিক আছে? এবং এই দেখ, এগুলো হচ্ছে রাইবোজোম, ছোট ছোট যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে রাইবোজোম বলে। তাহলে যদি এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম লেগে থাকে, সেটা বলে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এবং এদিক থেকে যদি ধর এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম না লেগে থাকে, সেগুলো হলো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এবং তারপর লাস্ট আসছে কি, লাস্টে গলজি ভেসিকাল, এই যেগুলো বলে গলজি ভেসিকাল। যাই হোক, আমরা পরপর ডিটেলসে একটা একটা করে আসছি, যে প্রত্যেকটার কি কি কাজ আর কি কি কর্ম করে। বলবি এতটা অবধি পুরো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, ছবিটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো? হুম। আচ্ছা বিকাশ, এই ছবির মাধ্যমে পড়াটা ঠিক হচ্ছে না আগের পড়াটা ঠিক ছিল? স্যার এটাও ঠিক আছে। দেখ, যাই হোক, তাহলে প্রথমে আসবো প্লাস্টিড, যেটা ইম্পর্টেন্ট। এই প্লাস্টিড আমি বলে রাখি, প্লাস্টিড দ্বি একক পর্দা বিশিষ্ট। প্লাস্টিডের কোটা পর্দা থাকে, দুটো, মানে পর্দার লেয়ারটা হচ্ছে দুই দুই একক বিশিষ্ট। আচ্ছা, এই প্লাস্টিড 3 রকম, কিরকম দেখতে হয় দেখ, এই প্লাস্টিড অনেক গোলাকার হতে হয়, উপবৃত্তাকার হয়, তারকাকার হয়, ফিতের মতো হয়। প্রধানত 3 রকমের প্লাস্টিড আমরা কিন্তু পেয়েছি প্লাস্টিকের মধ্যে। কি কি? ক্লোরোপ্লাস্টিক, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। কালারগুলো বলি আগে। ক্লোরোপ্লাস্টিড, যেটা এটা কালারটা হচ্ছে সবুজ। এই ক্লোরোপ্লাস্টিডের গ্রানাতে, আর দুটো ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। এই গ্রানাতে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে, ঠিক আছে? সালোক সংশ্লেষ মানে সবুজ উদ্ভিদের যে খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলছি আমরা সালোক সংশ্লেষ। এবং এই সালোক সংশ্লেষ কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিডে কিন্তু ঘটে থাকে, ক্লোরোপ্লাস্টিডের গ্রানা অংশে। আর এই রং কেমন হয়? সবুজ। তার মানে গাছে, তাহলে বলতে যদি বলে ক্লোরোপ্লাস্টিড গাছের কোন অংশে থাকে, কোথায় থাকে ক্লোরোপ্লাস্টিড? সবুজ পাতায়। সবুজ পাতায় থাকে। আচ্ছা, আচ্ছা,
ক্লোরোপ্লাস্টিড তাহলে উদ্ভিদে প্রাণীদের থাকতে পারে প্রাণীদের না। না, প্লাস্টিড কিন্তু প্রাণীদের থাকেই না। প্লাস্টিড অঙ্গাণুটা এটাই প্রাণীদের থাকে না। আচ্ছা, এমন একটা ব্যতিক্রম বলতে পারবি প্রাণীর নাম, ব্যতিক্রমী প্রাণী যার মধ্যে প্লাস্টিড থাকে? ব্যতিক্রমী প্রাণী না, তো এমন তো কিছু মনে পড়ছে নাই। ইউগ্লিনা, ইউগ্লিনার নামটা মনে হবে, ইউগ্লিনার মধ্যে প্লাস্টিড থাকে। ও প্রাণী হলে ওর মধ্যে প্লাস্টিড থাকে, এটা ব্যতিক্রম। যাই হোক, এখন আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমি মোটামুটি তিনটা যে প্লাস্টিড বললাম, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড, এই তিনটা প্লাস্টিডের রংগুলো বলে দিই আর কাজগুলো বলে দিই। তাহলে ক্লোরোপ্লাস্টিডে বললাম যে এটা রং সবুজ হয়, এবং এটি কি করে, এটা ক্লোরোপ্লাস্টিডের মধ্যে অবস্থিত যে গ্রানাকোষ, সেই গ্রানাকোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়। এবার হচ্ছে যে ক্রোমোপ্লাস্টিড, এই ক্রোমোপ্লাস্টিডের রং কেমন হয় বলতে তো তিনটে কালার হতে পারে, লাল, কমলা এবং হলুদ। এবং বলতে তো লাল, কমলা, হলুদ মানে উদ্ভিদের ঠিক কোন অঙ্গটাতে ক্রোমোপ্লাস্টিডের ভূমিকা সব থেকে বেশি আছে? ফুল। ফুল। এবং ফুলের এই বিভিন্ন রকম রঙের জন্য কিন্তু কি পতঙ্গরা আকৃষ্ট হয়। আর পতঙ্গরা আকৃষ্ট হওয়া মানেই, ভালো করে বল দেখি তো, কোন প্রক্রিয়াটা সহজতর হবে আরো? পরাগযোগ। পরাগযোগ। কারণ পতঙ্গরা যত বেশি আকৃষ্ট হবে, তত বেশি কি পতঙ্গের গায়ে পায়ে যে রেণুগুলো, ফুলের রেণুগুলো লেগে যাবে, এবং সেটা কি হবে, সেটা পুংস্তবক থেকে স্ত্রীস্তবকে গিয়ে করে পড়তে পারে। তাহলে কিন্তু এই পরাগযোগ প্রক্রিয়াতে সাহায্য করতে পারে কে? এই আমাদের ক্রোমোপ্লাস্টিড। এবং লাস্ট হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বারবার কিন্তু তোরা কোশ্চেন ব্যাংকে কোশ্চেনটা পেয়েছে যে একটি বর্ণহীন প্লাস্টিডের নাম লেখো, যেটি হচ্ছে এই লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিডের মেন কাজ কি? খাদ্য সঞ্চয় করে রাখা। বোঝা গেল? তাহলে হ্যাঁ। তিনটে প্লাস্টিডের কাজ পুরো ক্লিয়ার? জানাবি সবাই ক্লিয়ার কিনা, তারপর আমরা নেক্সট ইয়েতে যাব, নেক্সট হ্যাঁ অঙ্গনতে স্যার। যাব। বাকিরা প্লিজ, সমতা, সঞ্চিতা, সবাই রেসপন্স করো। রেজ হ্যান্ড করলে দেখতে পাবো না, ইয়ে লিখে জানা, কারণ স্ক্রিন চলছে না, আমি দেখতে পাচ্ছি না রেজ হ্যান্ড করলেও, মানে আমার কাছে দেখার অপশনটা নেই। আচ্ছা, আরেকবার বলবো, দেখ, তাহলে প্লাস্টিড তিন প্রকার, কি কি? আগে প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে দ্বি একক পর্দা বিশিষ্ট হয়। আচ্ছা, দ্বি একক পর্দা মানে প্লাস্টিডের বাইরের যে এই যে আবরণটা, ধর একটা যে কোনো প্লাস্টিড আমি তুলেছি, যে দেখ ক্রোমোপ্লাস্টিড এখানে আছে, দেখ ক্লোরোপ্লাস্ট, এর বাইরের যে আবরণ, এটা দুটো লেয়ারের হয়। কটা লেয়ারের হয়? দুটো লেয়ারের। এবং এই যে দুটো লেয়ারের আবরণটা হয়, এই দুটো লেয়ার, এটা করে দ্বি একক বিশিষ্ট পর্দা, একক পর্দা বিশিষ্ট। এবং এই যে প্লাস্টিডের আকৃতি বিভিন্ন রকম হতে পারে। এই যে এখানে 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 উপবৃত্তাকার আছে, কিছু কিছু প্লাস্টিডের আকৃতি গোলাকার হয়, কিছু কিছু তারকাকার হয়, যদি সেটা ইম্পর্টেন্ট না, ফিতের মতো হতে পারে। এবার তিন রকম প্লাস্টিডের নাম আমরা পেয়েছি, ক্লোরোপ্লাস্টিক প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। এবার যেটা ক্লোরোপ্লাস্টিড, এর রং হয় সবুজ। এবং সবুজ রঙের জন্য কি করে, এর মধ্যে একটা কোষ থাকে, যার এর দুটো অংশ থাকে, একটা গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। তাহলে গ্রানাতে সালোক সংশ্লেষ ঘটে। তাহলে সবুজ রঙের জন্য এই ক্লোরোপ্লাস্ট কি করে বলতে, সূর্যের আলোর সাহায্যে কি করে, সূর্যের আলোতে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাহায্য করে এই ক্লোরোপ্লাস্টিড। এবং তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্টিডে কি কি রং হয়? তিনটা রং হয়, লাল, কমলা এবং হলুদ। মানে ফুলের রং নির্ধারণ করে। আর ফুলের রং যত যত বেশি রঙিন হয় ফুল, তত বেশি কিন্তু বিভিন্ন রকম পতঙ্গ, পাখি, পোকামাকড় কিন্তু কি হয়, ফুলের প্রতি আকৃষ্ট হয়। ফলে ফুলের যে একটা ফুলের পুং রেণু থেকে রেণুর কি হয়, স্ত্রী রেণুতে যে করে পড়ে, মানে যে পরাগযোগ প্রক্রিয়া, সেই পরাগযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কে? আমাদের এই ক্রোমোপ্লাস্টিড। তাহলে ক্রোমোপ্লাস্টিড কি করে? পরাগযোগ প্রক্রিয়ায় সাহায্য করে। এবং লাস্ট হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিডের কোনো রকম রং নেই, বর্ণহীন একটা প্লাস্টিড, এবং এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। বলবি সমতা, প্লাস্টিডের জায়গাটা পুরো ক্লিয়ার কিনা? বাকিরাও বল যদি কোনো অসুবিধা থাকে তো। ওকে, ভেরি গুড। বাকিরা বাকিরা জানা, লেট মি নো, বাকিরা জানা। ওকে, ভেরি গুড। দেখ, তারপর আসবো মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া নামটা খুব সবাই শুনেছিস, যদিও একবার পড়ানো হয়েছে, এটা তো রিভিশন ক্লাস চলছে। যাই হোক, মাইটোকন্ড্রিয়া কি? তাহলে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বি একক পর্দা বিশিষ্ট। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরেও যে পর্দাটা, সেই পর্দাটাও কিন্তু দ্বি একক পর্দা বিশিষ্ট। এই দেখ ছবি দেখতে পাচ্ছিস, এরও পর্দা কিন্তু দ্বি একক পর্দা। ঠিক আছে? ছোট ছোট গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার কোষাঙ্গাণুগুলো বলা হয় মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই দেখ ছোট ছোট দেখ আঙ্গুলের মতো যে অংশ দেখা যায়, এই যে ভিতরের যে পর্দাটা, ভিতরের পর্দাটা কি হয়েছে বলতে, কিন্তু ভিতরের পর্দাটা জড়ো হয়ে দেখ একবার আঙ্গুলের মতো অঙ্গ দেখা যাচ্ছে। এগুলোর নাম হচ্ছে কি বলতে, কিন্তু এগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। কি বলে এগুলোকে বলতে, কিন্তু এগুলোকে বলে ক্রিস্টি বলে এগুলোকে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে অন্তঃপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে ছোট ছোট দেখ আঙ্গুলের মতো অংশ তৈরি করেছে। এই দেখ ছোট ছোট আঙ্গুলের মতো অংশগুলো, তোরা জুম করে দেখতে পাবি। দেখ একটু জুম কর ছবিটাকে, ওই জায়গাটাতে জুম কর। দেখ যদি আমি একটু জুম করি এই জায়গাটাতে, দেখ কি হচ্ছে, দেখ এখানে এখানে দেখ আঙ্গুলের মধ্যে দেখ কতগুলো অংশ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছিস? এই যে এগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে? এগুলোকে বলা হয় ক্রিস্টি। এবং এই মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়া আমরা বিরাট ইম্পর্টেন্ট কয়েকগুলো জায়গা পাবো মাইটোকন্ড্রিয়ার ভিতরে, বলছি আমি সব আস্তে আস্তে। এই মাইটোকন্ড্রিয়ায় কি হয় বলতে, কিন্তু এই মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষীয় অঙ্গাণু যেখানে ডিএনএ এবং আরএনএ থাকে। আমরা ডিএনএ তো পড়লাম এক্ষুনি, নিউক্লিয়াসে থাকে। তাছাড়া নিউক্লিয়াস ছাড়াও, মানে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকা থাকে বা নিউক্লিয় জালিকা থাকে। এই নিউক্লিয়াস ছাড়াও এই আমাদের যে যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকে। আচ্ছা, এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি তাহলে? এর কাজ হচ্ছে কি করা? কোষের শক্তি তৈরি করা। তাহলে শক্তি মানে কি? আমাদের শরীরের শক্তি মানে এটিপি অণু, মনে রাখবে। এটিপি পুরো নাম মনে রাখবি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে এটিপি অণু সংশ্লেষ করা এবং কোষের শক্তি উৎপন্ন করা, শক্তি তৈরি করা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেন কাজ। এবং কোষের শ্বসনে সাহায্য করা। শ্বসন মানে কি? আমরা শ্বসন প্রক্রিয়া মানে কি বলতে, শ্বসন প্রক্রিয়া মানে অক্সিজেনের সাপেক্ষে যে আমরা যে খাদ্য উপাদানগুলো পাচ্ছি না, বিশেষ করে গ্লুকোজ, সেই গ্লুকোজের জারণ ঘটিয়ে অক্সিজেনের মানে কোনো কিছু জ্বালাতে গেলে কি প্রয়োজন হয় বল? পুড়াতে গেলে অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে আমরা এই যে যে খাবারটা খাচ্ছি, গ্লুকোজ জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার, এইটাকে বল পুরানো মানে অক্সিজেনের উপস্থিতিতে কি করে জারণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হচ্ছে কাজ হচ্ছে এই আমাদের কি মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের শক্তিঘর বলে। বোঝা গেল বিকাশ? হ্যাঁ। বাকিরা বল, মাইটোকন্ড্রিয়ার জায়গাটা পুরো ক্লিয়ার? বাকিরা রেসপন্স কর, মাইটোকন্ড্রিয়ার জায়গাটা ক্লিয়ার? বোঝা গেছে বাকিরা জানা রে অ্যাটলিস্ট? ওকে, ভেরি গুড সঞ্চিতা। ওকে, ভেরি গুড। দেখ এরপর আমরা আসবো রাইবোজোম। বা না, রাইবোজোম নয়, আগে গোলগি বস্তুটা বলে দিই। গোলগি বস্তু কি? ওটা অনেকে গোলজি বলে, বই গোলজি লেখা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ইংরেজিতে বানানটা দুটো সেম। আমি গোলগি বস্তু বলছি, তোরা একটু আন্ডারস্ট্যান্ড কর। গোলগি বস্তু কি? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে উপস্থিত গোলগি বস্তুকে ডিকটিওজোম বলে। এই দেখ এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম, উদ্ভিদ কোষ এটাকে বলা হয় ডিকটিওজোম। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বলি, এর কাজ হচ্ছে কোষের যে ক্ষরণ ক্রিয়া, যত যেরকম উৎসেচক ক্ষরণ হবে না, যে বিভিন্ন রকম যে কোষীয় তরল ক্ষরণ হয়, এই সমস্ত ক্ষরণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এই গোলগি বস্তু। এমনকি এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে গোলগি বস্তু আর কিছু বলার নেই, তো এইখানে এইটুকু মনে রাখবি, প্রাণী কোষের ক্ষেত্রে একটা আমরা নতুন কোষীয় অঙ্গ পাবো যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোম কি করে বল দেখি তো? সেই সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। কিন্তু এইখানে তুই এইটুকু জেনে রাখ, এবার উদ্ভিদ কোষে দেখ কোথাও সেন্ট্রোজোম দেখতে পাচ্ছিস? সেন্ট্রোজোম নাই। তাহলে উদ্ভিদ কোষ কি বিভাজন হয় না? উদ্ভিদ কোষও বিভাজন হয়। এই উদ্ভিদ কোষকে বিভাজিত হতে সাহায্য করে এই গলগি বস্তু তো বা ডিকটিওজোম। উদ্ভিদ কোষের নাম হচ্ছে ডিকটিওজোম, নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি। উদ্ভিদ কোষে এই গলগি বস্তুর আরেকটা নাম হচ্ছে ডিকটিওজোম। যদি আমি বিকাশকে প্রশ্ন করি যে বিকাশ, এই গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়, বলতে পারবি? হ্যাঁ, কোথা থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। ভেরি গুড। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে কিন্তু গোলগি বস্তুর সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে গোলগি বস্তুর মধ্যে বেশি কিছু জানার নেই, যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। উদ্ভিদ কোষের নাম হচ্ছে ডিকটিওজোম, এটা উদ্ভিদ কোষের কোষ বিভাজনে সাহায্য করে এবং কোষের যা ক্ষরণ ক্রিয়া, সেই সমস্ত ক্ষরণ ক্রিয়ায় অংশগ্রহণ করে এই গোলগি বস্তু। আশা করছি গোলগি বস্তু ক্লিয়ার। এরপর আসবো রাইবোজোম। রাইবোজোম মিন কোন অঙ্গটা? এই যে ছোট ছোট দানাগুলা, যদিও এটা এরকম দেখতে নয়। রাইবোজোম দুটো একক দ্বারা গঠিত, একটা ছোট একক, একটা বড় একক। রাইবোজোম দু ধরনের হয়ে থাকে, যদি এত ডিটেলস আমি বলা নয়, তবে আমি বলছি। রাইবোজোম দু ধরনের হয়, একটা হচ্ছে তোর 70s প্রকৃতির হয়, আর একটা হচ্ছে 80s প্রকৃতির রাইবোজোম হয়। যাই হোক, কত ডিটেলসে যাচ্ছি না আমি। রাইবোজোম কি? এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে, ভালো করে লক্ষ্য কর। এই দেখ এন্ডোপ্লাজমীয় জালিকা, এটা আমি ছবিটি যদি জুম করে একটু, এই দেখ এন্ডোপ্লাজমীয়, তোরা তোর নিজেদের ফোনে জুম করবি। দেখ তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে এই দেখ কালো কালো যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছিস, এই দানাগুলো কি বলবো? কি এই দানাগুলোকে বলবো রাইবোজোম। দেখ তাহলে নিউক্লিয় প্লাজমে এবং তাহলে এন্ডোপ্লাজমিকের গায়ে এই নিউক্লিয় পর্দার গাত্রে, তাহলে যে অনেক সময় নিউক্লিয় পর্দা আছে না, এই নিউক্লিয় পর্দার গাত্রেও থাকে, ঠিক আছে? আবার কোথায় থাকে? দেখ সাইটোপ্লাজমে অবস্থিত আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এবং প্রোটিন দ্বারা গঠিত দানার মতো যে অঙ্গাণুগুলো, তার নাম হচ্ছে রাইবোজোম। তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে রাইবোজোম কি কি দ্বারা গঠিত? রাইবোজোম
আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কোথায় কোথায় থাকে? এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে থাকতে পারে, নিউক্লিয় পর্দা ধাত্রে থাকতে পারে এবং সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আচ্ছা, এই রাইবোজোম কিন্তু একটি পর্দাবিহীন অঙ্গাণু, এর বাইরে কোনো পর্দা থাকে না। এটাও পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে উদ্ভিদ কোষে একটি পর্দাবিহীন অঙ্গাণুর নাম লেখো, সেটা হচ্ছে রাইবোজোম। আচ্ছা, আর কি এর কাজ? কি এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কোষের মধ্যে যে প্রয়োজনীয় প্রোটিন, সেই প্রোটিন তৈরিতে সাহায্য করা। এই রাইবোজোমের ভিতরে আমরা পরবর্তী বিভিন্ন রকম আরএনএ, ভবিষ্যতে আমরা পড়বি এমআরএনএ, টিআরএনএ, আচ্ছা আরআরএনএ, এই সমস্ত আরএনএর বিভিন্ন রকম প্রসেস আছে। প্রসেসের মাধ্যমে কি করে বলতে প্রোটিন তৈরি করে রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। বোঝা গেল? হুম এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপর আসবো কি, তাহলে এই গেল রাইবোজোম। তাহলে রাইবোজোমটা আশা করছি ক্লিয়ার হলো। গলগি বস্তু রাইবোজোম, বল বোঝা গেল কিনা? স্যার রেসপন্স বোঝা কর গেছে। বাকিরা, কাইন্ডলি সেন্ড ইউর রেসপন্স। ক্লিয়ার? বাকিরা জানা ক্লিয়ার কিনা? কই রে? নো রেসপন্স, যাই হোক, বাদ দে, ছাড়। দেখ, তারপর আসবো রাইবোজোমের পর আসবো কি এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা কি? এই যে ছবিটা আবার একটু জুম করি, দেখো এইখানে ছবিটা যদি জুম করি আমরা, দেখ নিউক্লিয় নিউক্লিয় এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পাশে দেখ কি হচ্ছে, নিউক্লিয়াসের পাশে একক পর্দা বিশিষ্ট। তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দাটা কেমন হয়? এক লেয়ার হয়। সিম্পল দেখ, একটা সিম্পল দেখ, একটা কালো লাইন আছে। তাহলে একক পর্দা বিশিষ্ট নলাকাকার যে কোষীয় অঙ্গাণুগুলো, এই যে নলের মতো কোষীয় অঙ্গাণুগুলো, এই কোষীয় অঙ্গাণুগুলো হয় সাইটোপ্লাজম। ঠিক আছে? এগুলো এগুলো কি হলো, কোষটাকে দেখ কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দিয়েছে। যদি ছবিটা জুম করিস ভালো করে দেখতে পাবে একবার, যে কোষগুলোকে বিভিন্ন রকম খুপড়িতে ভাগ করে দিয়েছে। সোজা কথায় এই দেখ, এই একটা খুপড়ি, এই একটা খুপড়ি, এই একটা খুপড়ি, দিয়ে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া হয় না কোষের মধ্যে, রাসায়নিক ক্রিয়াকলাপ হয়, বিপাক ক্রিয়া হয়, সেগুলোকে আলাদা আলাদা করেছে এই এন্ডোপ্লাজমীয় জালিকা। ছোট ছোট ঘর বানিয়ে দিয়েছে। দেখ, তাহলে সাইটোপ্লাজমকে অনেকগুলি অনিয়মিত প্রকোষ্ঠে ভাগ করে। এই দেখ, বিভিন্ন রকম অনিয়মিত প্রকোষ্ঠে ভাগ করেছে। এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। এবং কি করে তাকে এইগুলো, এই অঙ্গাণুগুলো এন্ডোপ্লাজমীয় জালিকা। এগুলো কি কি দ্বারা গঠিত? এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস থাকে, সিস্টাইনি থাকে, ভেসিকাল থাকে, টিবিউল থাকে। যদিও ক্লাস 8 এর জন্য অত কিছু ইম্পর্টেন্ট নয়, তবু আমি বলে দিলাম এগুলোর ভিতরে অনেকগুলো জিনিস থাকে, যেগুলো সিস্টাইনি, টিবিউল, ভেসিকাল। তোরা 9 যেগুলো পড়বি ডিটেলসে। যাই হোক, এই সাইটো এন্ডোপ্লাজম জালিকা দু রকম হয়। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজম জালিকা এবং কি অমসৃণ এন্ডোপ্লাজম জালিকা। বেশি ফারাক কি এইটুকুই, যে অমসৃণ এন্ডোপ্লাজম জালিকায় কি থাকে, রাইবোজোম দানা লেগে থাকে, কিন্তু মসৃণ এন্ডোপ্লাজম জালিকায় রাইবোজোম দানা লেগে থাকে না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, এই যে এন্ডোপ্লাজম জালিকা, এই এন্ডোপ্লাজম জালিকা কোথা থেকে সৃষ্টি হয় বলতে পারবি বিকাশ? গলগি বস্তু না হয় এন্ডোপ্লাজম জালিকা থেকে তৈরি হলো। এন্ডোপ্লাজম জালিকা থেকে কি তৈরি হয়? সাইটোপ্লাজম। না, এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে সৃষ্টি হয়। মনে রাখবি কোশ্চেনটা। এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ কি কি? তাহলে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হচ্ছে দুটো কাজ মেনলি। কি কি করা হয়েছে বললাম, যে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা এবং বিভিন্ন যে বিপাক ক্রিয়া, সেই বিপাক ক্রিয়াগুলোকে কি আলাদা আলাদা করা। ঠিক আছে? এটা গেল এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ একটা। আর কি কি? কোষীয় অঙ্গাণু সৃষ্টি করা। একচুয়ালি আমরা দেখলাম, আমরা একটা কোষীয় অঙ্গাণুর নাম পেলাম, যেটা এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে তৈরি হয়েছে। কোন কোষীয় অঙ্গাণু রে? গলগি বডি। গলগি বডি। তাহলে বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণুকে সৃষ্টি করে এন্ডোপ্লাজমীয় জালিকা, এবং বিভিন্ন বিপাক ক্রিয়াকে কি পৃথক করে রাখতে সাহায্য করে কে? আমাদের এই এন্ডোপ্লাজমীয় জালিকা। নোটসে দিয়ে আছে, দেখবি। ঠিক আছে? তারপর আসবো কি কোষ গহ্বর। এই দেখ, কোষ গহ্বর মানে এই যে ফাঁকা যে সাদা জায়গাটা মিডিলের, এটাকে বলছে কোষ গহ্বর। বোঝা গেল? হ্যাঁ। এটাকে বলছে কোষ গহ্বর। আর এই কোষ গহ্বরটা প্রাণী কোষে থাকে নাই বলবো না, থাকে, কিন্তু ছোট ছোট। উদ্ভিদ কোষের এর সাইজ দেখতে পাচ্ছিস, একটা হিউজ সাইজ। দেখ, কোষের সাইটোপ্লাজম অবস্থিত ফাঁকা স্থান বলা হয় কোষ ঘর বা ভ্যাকুয়াল। এটি সাইটোপ্লাজম বিহীন, এর ভিতরে কোনো রকম কোনো সাইটোপ্লাজম থাকে না। ঠিক আছে? এবং উদ্ভিদ কোষে একটি বা দুটি বড় আকারের ভ্যাকুয়াল থাকে। এবং আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, এই দেখ উদ্ভিদ কোষের যে ভ্যাকুয়ালটা এত বড়, এই এত বড় হওয়ার জন্য যে প্রোটোপ্লাজমটা কি হচ্ছে, দেখ দেখি তো। এই প্রোটোপ্লাজমটা দেখ, এই যে কোষ পর্দা আছে বা কোষ প্রাচীর আছে, সেই কোষ প্রাচীরের ধারে বিন্যস্ত আছে। ঠিক আছে? তাহলে ভ্যাকুয়ালটা এত বড় হওয়ার কারণে ভিতরের যে পুরো সাইটোপ্লাজম একটা এইভাবে বিন্যস্ত আছে। তাহলে সাইটোপ্লাজমের এই যে বিন্যাসকে, এই বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার রেসপেক্টে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরগুলো, সেগুলো বড় হয়ে একটা বৃহৎ গহ্বর সৃষ্টি করে। এবং এই বৃহৎ গঠনের জন্য পুরো যে সাইটোপ্লাজমটা কি হয় বলতে, তো এই কোষ পর্দা বরাবর কি হয়, পুরো বিস্তৃত থাকে।
একটা এই কোষ পর্দা বরাবর কি বিস্তৃত থাকে। তাহলে এই সাইটোপ্লাজমের এইরূপ বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। ঠিক আছে? তাহলে এই কোষ গহ্বর যে আমরা বললাম, এই কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বর কোষের অভিস্রবণে সাহায্য করা, মানে কোষীয় বস্তুর আদান প্রদানে সাহায্য করা, মানে যেখানে শুধু দ্রাবক অণুটা পাস হতে পারে, দ্রাবক অণুটা পাস হতে পারে নাই, সেই অভিস্রবণে অংশগ্রহণ করাকে এই কোষ গহ্বর। আশা করছি বোঝা গেল প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল এবং কোষ গহ্বর। বলবি প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল এবং কোষ গহ্বর পুরো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেল। বোঝা গেল? বাকিরা জানাবি। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল এবং কোষ গহ্বর পুরো ক্লিয়ার কিনা? কোষ গহ্বর মানে বেসিক্যালি এই ফাঁকা স্থানটা, এবং এই ফাঁকা স্থানটা থাকার কারণে এই যে সাইটোপ্লাজমটা দেখ, একটা পাইপের মতো বিন্যস্ত যে দেখতে পাচ্ছিস, তাহলে সাইটোপ্লাজমের এই বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। উদ্ভিদ কোষ অবশ্যই, প্রাণী কোষে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল দেখা যাবে না, কারণ প্রাণী কোষে তো প্রায় কোষ গহ্বরটা এত বড় হয় না। বলবি পুরো ক্লিয়ার কিনা? বিকাশ লেট মি নো। বাকিরা 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 জানা, বাকিরা জানা। বিকাশ তো বললি ক্লিয়ার আছে, বাকিরা তোরা ভয়েসটা ইউজ কর না লেখার থেকে। বাকিরা জানা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? নো রেসপন্স। দেখ এরপর আসছি নির্জীব বস্তু। নির্জীব বস্তু মানে উদ্ভিদ কোষের সাইটে যেসব জড় বস্তুগুলি বিক্ষিপ্তভাবে কি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো বলা হয় নির্জীব বস্তু। এখানে ছবিটা আমার দেওয়া নেই, এখানে এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি যে ছবি তোদেরকে আঁকিয়েছিলাম না, যে ডায়াগ্রামটা, সেখানে নির্জীব বস্তুর কিছু ছবি আমরা দিয়েছিলাম। যাই হোক, এই নির্জীব বস্তু কি করে? এদের কাজ হচ্ছে কি, এদের কাজ হচ্ছে তিনটি হচ্ছে এদের মেন কাজ: পদার্থকে সঞ্চয় করে রাখা, পদার্থের ক্ষরণ করা, এবং বর্জ্য পদার্থকে সঞ্চয় করা। ঠিক আছে? তাহলে কি কি এই নির্জীব বস্তু কি কি সঞ্চয় করে? শ্বেতসার সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করতে পারে, নেকটার বা ফুলের মিষ্টি রস সেটা সঞ্চয় করে, এমনকি বর্জ্য পদার্থকেও সঞ্চয় করে রাখে। মানে নির্জীব বস্তুদের মেন কাজ হয় সঞ্চয় করে রাখা। তাহলে প্রাণী কোষে তাহলে উদ্ভিদ কোষে আমরা যে অঙ্গাণুগুলো পড়লাম কি কি, প্রথম থেকে বলছি প্লাস্টিড, 3 প্রকার প্লাস্টিড: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। কালারগুলো: ক্লোরোপ্লাস্টিড হয় সবুজ, যার কাজ হচ্ছে কি সবুজ, এখানে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা অংশে সালোক সংশ্লেষ সংঘট হওয়া। ক্রোমোপ্লাস্টিড রং কি হয়? লাল, হলুদ এবং কমলা। এর কি হয়? ফুলের রং নির্ধারণ করে, অর্থাৎ পরাগ মিলনে সাহায্য করে। এবং লিউকোপ্লাস্টিডটা বর্ণহীন হয়, খাদ্য সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, এটিপি অণু তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। গলগি বডিজকে কি বলে? উদ্ভিদ কোষের ডিকটিওজোম বলে। এটি উদ্ভিদ কোষে কি করে? ক্ষরণ ক্রিয়ায় অংশগ্রহণ করে, এমনকি উদ্ভিদ কোষের বিভাজনও সাহায্য করে, কারণ উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না। তারপর কি রাইবোজোম। রাইবোজোম কি তৈরি করে? রাইবোজোম হচ্ছে কি পর্দাবিহীন একটি অঙ্গাণু, এবং এটি কি দ্বারা গঠিত? আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এটিতে প্রোটিন তৈরি করতে পারে, ওই জন্য এর নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তারপর সেই এন্ডোপ্লাজমের জালিকা দুই রকম হয়, মসৃণ এবং অমসৃণ। কাজ কি? কাজ হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন, এবং কি মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু প্রভৃতি কোষীয় অঙ্গাণু সৃষ্টি করা। এবং তারপর আসছে কি কোষ গহ্বর। কোষ গহ্বরের মানে ফাঁকা স্থান, এটি কি করে? এটি অভিসরণ প্রক্রিয়ায় সাহায্য করে, এবং কোষ গহ্বরের জন্য যে সাইটোপ্লাজমের বিন্যাস দেখা যায়, সেই বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এবং লাস্টে হচ্ছে নির্জীব বস্তু, কি করে? বিভিন্ন পদার্থকে সঞ্চয় করে, সেটা বর্জ্য পদার্থ হোক বা বিভিন্ন রকম খাদ্য উপাদান হোক। কি কি? যেমন গ্লাইকোজেন, শ্বেতচান, ফুলের নেকটার, মিষ্টির রস, সেটা তো সঞ্চয় করে, এবং কি বর্জ্য পদার্থ সঞ্চয় করে। এবং সবার প্রথমে পড়েছিলাম আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কি? দুটি কাজ নিউক্লিয়াসের। এক হচ্ছে কোষের সমস্ত বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, তাইকে কোষের মস্তিষ্ক বলে। এবং নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমাটিন জালিকা, মধ্যে অবস্থিত ডিএনএ কি হয়? বংশগত বৈশিষ্ট্য একজন থেকে অন্য জনিতে প্রবাহিত করে। তাই এটা হচ্ছে এর মেন কাজ নিউক্লিয়াসের। তাহলে বলবি পুরো উদ্ভিদ কোষ কমপ্লিট ক্রিস্টাল ক্লিয়ার কিনা, এটা জানাবি সবাই। তারপর আমরা প্রাণী কোষের দিকে যাব। জানাবি, রেসপন্স করবি কুইক। ওকে, ভেরি গুড বিকাশ। বিকাশের ক্লিয়ার আছে। বাকিরা বাকিরা জানা পুরো এভরিথিং ক্রিস্টাল ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। দেখ এরপর চলে আসবো তাহলে আমরা প্রাণী কোষে। দেখ, আচ্ছা গলজি বেসিক্যালি তো দেখালাম। এরপর আসবো একটি আদর্শ প্রাণী কোষ। আচ্ছা, ছবি ক্লিয়ার আছে? ছবি পৌঁছেছে সবার কাছে প্রাণী কোষের? হুম। ওকে, তাহলে প্রাণী কোষে এইসবই থাকে মেনলি। যেগুলো থাকে না, দেখ প্রাণী কোষে আমরা কোষ প্রাচীর দেখতে পাবো না, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখতে পাবো না? প্লাস্টিড দেখতে পাবো না। কিন্তু তার বদলে প্রাণী কোষে আরো দুটো জিনিস আমরা এক্সট্রা দেখতে পাবো, যার নাম হচ্ছে কি সেন্ট্রোজোম এবং লাইসোজোম। এই দুটো জিনিস আমরা এক্সট্রা দেখতে পাবো। এবং এখানে ভ্যাকুয়াল খুব একটা বড় থাকে না, ভ্যাকুয়াল গুলো ওই জন্য এখানে দেখা নেই, খুব ছোট ছোট ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল খুব একটা বড় থাকে না। কি কি বাড়তি থাকে? সেন্ট্রোজোম থাকে এবং লাইসোজোম থাকে। আমরা আসছি সেন্ট্রোজোম লাইটোজোমে। এবং কোষ প্রাচীর থাকে না, একটা করে পরিচয় করে কোনটা কোন কোষীয় অঙ্গাণু। তারপর আমি ডিটেলসে যাবো আরো। দেখ প্রথমে দেখ এটাকে কি বলে? এটাকে বলে কোষ মেমব্রেন বা কোষ পর্দা।
বাইরের যে আবরণটা, এখানে কোষ প্রাচীর নেই, আমি আগেই বললাম। তারপর দেখ, তারপর এটাকে বলে কি, এই যে দেখ এইটা বলে রাইবোজোম। এই ছোট ছোট দানাগুলো একটার উপর একটা যদি ইয়ে হয়ে গেছে, ইম্পোজ হয়ে গেছে একটার উপর একটা, যাই হোক ছেড়ে দে, ছাড় ওটা, আশা করছি বুঝতে পারছি, যেটা রাইবোজোম বলে এই যে ছোট ছোট দানাগুলোকে। তারপর দেখ, তারপর এটাকে বলে কি, এটাকে বলে এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে, বা এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম। তারপর এটাকে বলে কি, এটা বলে নিউক্লিয়াস, ঠিক আছে, যদিও লেখাগুলো আমার একটু গড়বড় হয়ে গেছে, ঠিক করতে হতো আমাকে, সরি ফর মাই মিস্টেক। দেখ, তারপর আসছে কি, তারপর এই দেখ নিউক্লিওলাস, এটাকে বলবো নিউক্লিওলাস। এটাকে বলে কি, এটা বলো মাইটোকন্ড্রিয়া। তারপর দেখ এটাকে বলবো কি, গোলজি বস্তু। তারপরে এই দেখ, এটাকে বলবো সাইটোপ্লাজম, এই যে ভিতরে যে ফাঁকা থকথকে জেলির মতো অংশটা, এটা বলবো সাইটোপ্লাজম। সরি, স্লাইডটা মিস হয়ে গেল, ওয়েট এ মিনিট। আচ্ছা যাই হোক, ছাড়। এরপর এখানের মধ্যে কয়েকগুলো অঙ্গনের নামগুলো আসছে না কেন জানি না, কোনো প্রবলেম হয়েছে হয়তো, যাই হোক আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখ, তাহলে এই যে প্রাণীকোষ, এই প্রাণীকোষের দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লাইসোজোম। এই দেখ, এই যে কোষীয় অঙ্গাণুটা, যেখানে মাউসের পয়েন্টারটা আমার এই মুহূর্তে গেছে, দেখ এই দেখ, এই কোষীয় অঙ্গাণুটা দেখতে পেয়েছিস, এইটাকে বলা হয় লাইসোজোম। এই দেখ ভালো করে আমি আবার মার্কিং করছি, দেখ এটাকে বলছি, এই দেখ এই জায়গাটা বলছি লাইসোজোম, ঠিক আছে। এবং এই যে দেখ এই পাইপের মতো অংশগুলো লাল লাল কালারের, এগুলোকে বলবো সেন্ট্রোজোম। তাহলে এই দুজনটা আমাকে বাড়তি পড়তে হবে। আমি দুজনটা বলে দিচ্ছি, লাইসোজোম এবং সেন্ট্রোজোম কি কি, এরা কি কি কাজ করে। দেখ, প্রথম হচ্ছে সেন্ট্রোজোম, প্রথমে সেন্ট্রোজোমটা বলবো, তারপর লাইসোজোমে আসবো। দেখ, সেন্ট্রোজোম কি করে বল দেখি তো। সেন্ট্রোজোম হচ্ছে শুধুমাত্র প্রাণীকোষে থাকে, এবং এটি নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এই ভালো করে লাল লাল দুটো অংশ, এগুলো নিউক্লিয়াসের কাছে কিন্তু অবস্থিত, এবং দুটি সেন্ট্রিওল দ্বারা গঠিত। ভালো করে এই যে পুরো অঙ্গাণু, দুটো যে লাল রঙের পাইপের মতো অংশ, এই দুটোকে একসঙ্গে সেন্ট্রোজোম বলে। আর এই প্রত্যেকটা টুকরাকে বলে সেন্ট্রিওল, ঠিক আছে। দুটি সেন্ট্রিওল দ্বারা গঠিত, আর দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে ডিপ্লোজোমও বলে। এদের মেন কাজ হচ্ছে, এইখান থেকে না ছোট ছোট দড়ির মতো অংশ বেরোবে, ঠিক আছে। এইখান থেকে যখন কোষটা বিভাজন হবে, এবার প্রথমে তো নিউক্লিয়াসটাকে ভাগ করতে হবে। তাই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, সেই ক্রোমাটিন জালিকাগুলো কি হয়, ভেঙে প্যাচটা খুলে যায়, প্যাচটা খুলে ক্রোমোজোম তৈরি হয়, এবং সেই ক্রোমোজোম এই সেন্ট্রিওল থেকে কি হয়, ছোট ছোট এক প্রকার রশ্মি বেরোয়। এই একটা সেন্ট্রিওল চলে আসে এই প্রান্তে, ঠিক আছে, এবং আর একটা যে সেন্ট্রিওল, সেটা চলে যায় ওই প্রান্তে, ঠিক আছে। এবং ওই প্রান্তে চলে যাওয়ার পর এই কি হয়, এই দুটো প্রান্ত থেকে কি হয়, দুটো প্রান্ত থেকে এক প্রকার রশ্মি বেরোয়, যার নাম হচ্ছে বেমতন্তু। সেই বেমতন্তু কি করে, অর্ধেক প্রত্যেকটা ক্রোমোজোমকে দু টুকরা করে দেয়, এবং এক টুকরা চলে যায় এই পাশে, আর এক টুকরা চলে যায় এই পাশে, ঠিক আছে। দুটো একটা নর্থ পোল একটা সাউথ পোলে চলে যায়, এবং দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করে, মানে এইভাবে নিউক্লিয়াসটাকে দু টুকরে ভেঙে দেয় আর কি। তাহলে অত নিউক্লিয়াসে যাওয়ার দরকার নেই, এটুকু জেনে রাখ যে এর প্রধান কাজ হচ্ছে বেমতন্তু, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করা, এমনকি মানুষের যে শুক্রাণু, সেই শুক্রাণু পুচ্ছ মানে ল্যাজ তৈরি করতে সাহায্য করা, ঠিক আছে। বিভিন্ন প্রাণী ক্ষেত্রে সিলিয়া এবং ফ্লাজেলা তৈরিতে সাহায্য করা সেন্ট্রোজোম। এবং এরপর হচ্ছে বাকি মাইটোকন্ড্রিয়া বল, নিউক্লিয়াস বল, গলজি বস্তু বল, বাকি সবার কাজে কি থাকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি, তাহলে সাইটোপ্লাজমে উপস্থিত একটি একক পর্দা বিশিষ্ট, তাহলে এর পর্দা কেমন হয়, একক পর্দা বিশিষ্ট হয়। আর গোলাকার থলির মতো অংশ, সেটা বলে লাইসোজোম। এই যে হলুদ রঙের এই অংশটা বলে লাইসোজোম। তাহলে এই কি করেন, এর মধ্যে একাধিক উৎসেচক এবং বিভিন্ন রকমের কণিকা থাকে, এবং এই উৎসেচকগুলো কি করে বলতে গেলে, এই উৎসেচকগুলো কোষটাকে ধ্বংস করতে সাহায্য করে। এই উৎসেচকগুলো কোষটাকে, যে ধর এই কোষের লাইসোজোম, এই কোষটাকে ধ্বংস করতে সাহায্য করবে। ধর একটা ক্যান্সার কোষ দেখা গেল, ক্যান্সার কোষকে তো সারানো যাবে না জানি ভালো করে, তাহলে ক্যান্সার কোষটাকে কিন্তু মেরে ফেলতে হবে। তাহলে কোনো কোষটাকে মারে ফেলতে হলেই সেই কোষের ভিতরে লাইসোজোম সাহায্য করবে। তাহলে এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। আবার ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে। তাহলে লাইসোজোমকে কিন্তু আত্মঘাতী থলি বলে, কারণ কি, এটি যে কোষে থাকে সেই কোষটিতে মৃত্যু ঘটাতে সাহায্য করে, কারণ দরকার অনুযায়ী মৃত্যুটা ঘটে, যে কোনো সময় মেরে ফেলবে না। দেখ, তাহলে আন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে লাইসোজোম। আর মেন কি কাজ করে, কোষের মধ্যে রোগগ্রস্ত অঙ্গাণুগুলি লাইসোজোম নিশ্চিত উৎসেচকের ভাবে পাচিত হয়, ফলে কোষটির মৃত্যু ঘটে। এই জন্য একে আত্মঘাতী থলিও কিন্তু বলা হয়। আর প্রাণী কেসের করতে ভ্যাকুয়াল থাকে না, থাকলেও অনেক ছোট ছোট থাকে। তাহলে আশা করছি পুরো প্রাণী কোষের ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে প্রাণী কোষের মধ্যে কি কি পেলি না বল দেখি তো। প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড পেলি না, কোষ পর্দা পেলি না, আর বড় কোনো আকারের ভ্যাকুয়াল পেলি না। তার বদলে বাড়তি কি কি পেলি, বাড়তি পেলি লাইসোজোম পেলি আর সেন্ট্রোজোম পেলি। আচ্ছা, প্রাণী কোষটা সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা নেক্সট দেখ, কাজ কি। তাহলে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে বিদ্যমান এমন 5টি কোষীয় অঙ্গাণুর নাম লেখো, যেটা দুটো কোষে আছে, বল। 3 মিনিট সময় দিলাম, বল।
কি করব? একে একে লাগ, যেটা উদ্ভিদ কোষও আছে, কোশ্চেনটা পড়, উদ্ভিদ কোষও আছে এবং প্রাণী কোষও আছে, এরকম 5টি অঙ্গাণুর নাম একে একে বল। তুই একটা বল, প্রথমে সময় বল একটা। উদ্ভিদ কোষও আছে বা প্রাণী কোষও আছে। কুইক, কুইকলি সমতা। বাকিরা ভাবতে থাক, বাকিরা একটা একটা করে লেখা শুরু কর। 5টা বলেছি আমি, যে কোনো 5টা পেয়ে যাবি। বিকাশ একটা বল, যেটা উদ্ভিদ কোষও আছে প্রাণী কোষও আছে, বল বিকাশ। মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। একটা হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। আচ্ছা পূজা একটা বল। আচ্ছা একটা বলবি সঞ্চিতা, একটা সমতা। কুইকলি, এক্ষুনি পড়ালাম, বল, রেসপন্স কর, কাইন্ডলি রেসপন্স কর। সঞ্চিতা, সঞ্চিতা রেসপন্স। সঞ্চিতা ওপেন ইওর মাইক অ্যান্ড অ্যান্সার। ওকে, পারবো না, আচ্ছা বাহ। মানে এইগুলো বিরক্তকর লাগে, মানে সব থেকে ইজি কোশ্চেন এগুলো, সবগুলোই তো প্রায় আছে, কেমন কোনগুলো নাই, শুধু প্লাস্টিড, যেটা প্লাস্টিড এবং ওই দিক থেকে আমাদের কোষঘর, এগুলো জাস্ট থাকে। এগুলো জাস্ট উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আর সেন্ট্রোজোমের দিক থেকে লাইসোজোম, উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ থাকে না, বাকি সবগুলো তো সেম। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপর তো এদিক থেকে আবার কি বললাম, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, কতগুলো হবে বল দেখি তো। আবার বলছিস পারবো না, মানে এরকম করলে না, আমার মোটিভেশনটা নষ্ট হয়ে যায়, যে কি করতে পড়াচ্ছি আমি এদেরকে, এটা নষ্ট হয়ে যায়, অন্য কিছু নয়। কেউ উত্তর দিতে যেমন ভালো লাগে, তেমন যখন উত্তর দিতে পারিস না, তখন একটুকু গড়বড় লাগে। দেখ, তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য, একটা একটা করে পার্থক্য বলছি, মন দিয়ে শুনবি, একটা একটা করে পড়বো, বেশি তাড়াহুড়ো করবো না। দেখ, দেখতে পাচ্ছিস তো, আশা করছি। হ্যাঁ। দেখ, প্রথম পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে কি, উদ্ভিদ কোষে জড় কোষ প্রাচীর উপস্থিত উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে জড় কোষ প্রাচীর থাকে না। এটা হচ্ছে প্রথম পার্থক্য, যে পার্থক্য দেখতে পাচ্ছিস, কোষ প্রাচীর ব্লিঙ্ক করছে, দেখ, এটা কোষ প্রাচীর ব্লিঙ্ক করছে, কিন্তু এরকম কোনো কোষ প্রাচীর কিন্তু এখানে আছে কি প্রাণী কোষে? নাই। না। সেকেন্ড পার্থক্য কি? সেকেন্ড পার্থক্যটা দেখ মন দিয়ে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, এ দেখ, যেটা প্লাস্টিড অংশটা সেটা ব্লিঙ্ক করছে, দেখ, পেয়েছিস দেখতে, যেটা প্লাস্টিড অংশ সেটা ব্লিঙ্ক করছে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। বোঝা গেল? হুম। নেক্সট পার্থক্য কি? দেখ, পরের পার্থক্য হচ্ছে, কোষ গহ্বর বড় থাকে উদ্ভিদ কোষে, এই দেখ বড় কোষ গহ্বর থাকে, দেখতে পাচ্ছিস, কিন্তু প্রাণী কোষে হ্যাঁ। কোষ গহ্বরগুলো কি হয়, সাধারণত থাকে না, বা থাকলেও কি হয়, ছোট হয় কোষ গহ্বরগুলো। প্রাণী কোষে যে কোষ গহ্বরগুলো থাকে সেগুলো সাধারণত ছোট হয়, উদ্ভিদ কোষে কি হয়, বড় কোষ গহ্বর থাকে। নেক্সট দেখ, উদ্ভিদ কোষে প্রাণী কোষে পার্থক্য, নেক্সট পার্থক্য কি, সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে দেখ সেন্ট্রিওল থাকে, দেখতে পাচ্ছিস ছবিটা, প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। বোঝা গেল বিকাশ? হ্যাঁ স্যার। নেক্সট দেখ, নেক্সট পার্থক্য কি, নেক্সট পার্থক্য হচ্ছে নিউক্লিয়াস এক পাশে থাকে, কারণ মাঝিটা যদি এত বড় গহ্বর থাকে, ওই প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল টাইপের বিন্যাসের জন্য নিউক্লিয়াসটা দেখ এক পাশে অবস্থিত, ওরে এখানে এই নিউক্লিয়াসটা এই পাশে অবস্থিত, কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াসটা একদম প্রাণী কোষের মিডিলে অবস্থিত, দেখতে পাচ্ছিস, নিউক্লিয়াস কিন্তু কেন্দ্রে থাকে প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস এক পাশে থাকে। নেক্সট দেখ, উদ্ভিদ কোষে কি সঞ্চিত, উদ্ভিদ কোষে যে খাদ্য সঞ্চিত হয় তার নাম হচ্ছে শ্বেতসার, আর প্রাণী কোষে যে খাদ্য সঞ্চিত হয় তার নাম হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, এটা গ্লাইকোজেন বা গ্লুকোজ সঞ্চিত হয়, কিন্তু উদ্ভিদ কোষের যে খাদ্য সঞ্চিত হয় তার নাম হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। ঠিক আছে, বোঝা গেল? হুম। তাহলে কি কি শিখলাম আজকে? কোষ কাকে বলে, আচ্ছা কোষ মেমব্রেন কোথায় থাকে, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এগুলো দেখ। তাহলে এগুলো কিছু কোশ্চেন আছে, তাকে অ্যান্সার কর, যদি অ্যান্সার গুলো করার দরকার ছেড়ে দে। তাহলে উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিহ্নিত চিত্র এঁকে, চিত্র ভিতরে আঁকা অলরেডি আঁকানো আছে। ঠিক আছে, তাহলে এইটা গেল মোটামুটি আজকের একটা ক্লাস। ঠিক আছে, মানে এখনো ক্লাসটা এন্ড হয়নি, ওয়েট করবি। ঠিক আছে, এখনো ক্লাসটা এন্ড হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। কি কি বাকি আছে আশা করছি বুঝতে পারছিস বিকাশ? ঠিক আছে, মোটামুটি কোষের সম্বন্ধে ডিটেলস শেষ হলো। বল, এতদূর পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কি বিকাশ?
না স্যার, এখন কোনো অসুবিধা নেই। ওকে, এরপর কি কি বাকি রইলো বিকাশ, তাহলে আমাকে বলবি তো একটুকু। স্যার, নিউক্লিয়াসটা বাকি রইলো। না, নিউক্লিয়াসটা আমি ওইটার মধ্যে মোটামুটি বলে দিয়েছি যে নিউক্লিয়াসের চারটা জিনিস কি কি আর কাজগুলো কি কি। নিউক্লিয়াস আমি বলে দিয়েছি ওটার মধ্যে মোটামুটি। নিউক্লিয়াস তো ছাড়ে কিছু জানি, নিউক্লিয়াসের সবাই তো বললাম যে তোর ওদিক থেকে নিউক্লিওলাসের গঠনটা বললাম, চারটা গঠন বললাম, ক্রোমাটিন জালিকের যে জায়গাটা সেটা বললাম, নিউক্লিয়াসের কাজগুলো বললাম। দ্যাট ইজ এনাফ, ওর থেকে বেশি কিছু লাগবে না তোদের, ঠিক আছে? বল, বাকি মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, বাকি সবাই ক্লিয়ার। স্যার, শেষের দিকে সে একটা পেজ ছিল না, অ্যান্টিফ্রিজ প্রোটিন, তারপর হ্যাঁ, ওইটা তো করবোই। আচ্ছা, এইখানে আমরা আরেকটা জিনিস পড়বো, যে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ, এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটা কি আমি আগের দিন বলেছিলাম প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের কোনো ব্যাপার স্যাপার? না। বলিনি। দেখ, তাহলে আমি বলে দিচ্ছি প্রোক্যারিওটিক কোষ কি। তাহলে নিউক্লিয় পর্দা বিশিষ্ট আদর্শ সুগঠিত নিউক্লিয়াস বিহীন যে অনুন্নত কোষকে বলা হয় আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। মানে আগেকার যে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন যে কোষগুলো তৈরি হয় তার মধ্যে নিউক্লিয় পর্দা ছিল না, মানে সুগঠিত কোনো নিউক্লিয়াস ছিলই না তার মধ্যে। এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এবং ইউক্যারিওটিক কোষ মানে ঠিক তার উল্টাটা, ঠিক আছে? যেখানে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় এবং আধুনিক জীব যেমন মানুষের কোষ, আধুনিক যখন যে সমস্ত জীব তাদের যে কোষগুলো তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো যাই হোক, এটা পড়তে পারে, ঠিক আছে পার্থক্যটা অত ইম্পর্টেন্ট নয়, মনে রাখবি। মেনলি এইটুকু মনে রাখ যে প্রোক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না, আদর্শ নিউক্লিয়াস দেখা যায় না, কিন্তু ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস দেখা যায়, ঠিক আছে বিকাশ? হ্যাঁ স্যার। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ পুরো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এরপর আমরা সেই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আসবো বিভিন্ন কোষের, ঠিক আছে? দেখ, উম, আচ্ছা, যদি কোর্স সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থেকে থাকে এতদূর পর্যন্ত বলবি আমাকে। না স্যার, তেমন কোনো প্রশ্ন নেই। তেমন কোনো প্রশ্ন নেই, সব বুঝে না। গেছি মোটামুটি। হ্যাঁ, হলে জিজ্ঞেস করবো। আর কবে জিজ্ঞেস করবি? তো পরীক্ষা দিবি সোজা পরশু দিনে। এখনো সময় আছে। সময় যে কখন নাই হয়ে যাবে বুঝতে পারবি না। তাও বটে, দেখতে দেখতে দেড় মাস করে করে পরীক্ষা চলে আইলিও। ওকে, দেখ নেক্সট দেখ। এরপর আমি বললাম যে কতগুলো এখানে নাম বলেছিলাম, দেখ ওই যে অভিযোজনগত ব্যাপার সেগুলো আমরা পড়বো। প্রথমে কি আছে বল দেখি তো। প্রথমে হচ্ছে মরু অঞ্চল, মানে বিভিন্ন জায়গায় কোষগুলো বিভিন্ন রকম কোষের মধ্যে কিছু অভিযোজনগত আমরা ব্যাপার স্যাপার দেখে থাকি, সেই জিনিসগুলো একটু পড়বো। তাহলে মরু অঞ্চলে যে উদ্ভিদগুলো, মরু অঞ্চলে বল দিতে প্রচুর জল পাওয়া যাবে। হ্যাঁ রে না। বিকাশ, জলের প্রচুর না। অভাব, বিশেষ করে মরুভূমি টাইপের যে অঞ্চলগুলো বলছি, তাহলে সেইখানে খুব পরিবেশটা কি হয়, অত্যন্ত শুকনো এবং অত্যন্ত গরম পরিবেশ। সেই জন্য কি করে এদের যে প্রত্যেকটা কোষে মিউসিলেজ নামক একটা জল সঞ্চয়ী আঠালো ঘন পদার্থ সঞ্চিত থাকে প্রত্যেকটা কোষের মধ্যে। কারণ জলটাকে সঞ্চয় করে রাখতে হবে, কারণ এদের জলের পরিমাণটা কিন্তু খুব কম হয়। এবং কি কোষের বাইরে একটা মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে, যেটা কি করে বল দেখি তো। এই যে কোষের ভিতরে যে জলটা আছে না, সেই জলটাকে বাষ্পমোচনের মাধ্যমে দেহের বাইরে থেকে যেতে বাধা দেয়। স্ক্রিনটা অফ করেছি, হ্যাঁ অফ করে দিছি স্ক্রিনটা, কারণ এটা দেখানো কিছু নাই। দেখ, তারপরে মেরু অঞ্চল। এবার মেরু অঞ্চলে বল কেমন হয়, মেরু অঞ্চলের পরিবেশটা কেমন হয় রে বিকাশ? মেরু অঞ্চলে ঠান্ডা। ঠান্ডা প্রচুর পরিবেশ হয়। এবার ঠান্ডা পরিবেশ মানে এখানে কি হয় বল দেখি তো। ঠান্ডা পরিবেশ মানে দেহের মধ্যে যে এক প্রকার যে তরল আছে সেটা তো বরফে পরিণত হয়ে যেতে পারে যে কোনো সময়। দেহের মধ্যে যে তরল আছে সেটা তো যে কোনো সময় বরফে পরিণত হয়ে যেতে পারে। সেই জন্য এদের দেহে এক প্রকার প্রোটিন থাকে যার নাম হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। কি বললাম বল দেখি তো, অ্যান্টিফ্রিজ অ্যান্টি। প্রোটিন। তাহলে যারা মেরু অঞ্চলে যেসব জীব জীব বাস করে, সেই যে মেরু অঞ্চলে খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশের জন্য দেহের কোষীয় তরল যাতে বরফে পরিণত না হয় বা বরফের ক্লাসে তৈরি হতে না হয়, সেই জন্য দেহে এক প্রকার প্রোটিন থাকে যার নাম হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। এবং দেহের যে উষ্ণতা, সেই তাপ, যেহেতু তাপ, সেই তাপটাকে বজায় রাখার জন্য মানে মেদ গলার উপস্থিত, মানে চর্বির একটা স্তর থাকে দেহের বাইরে। মেরু ভাল্লুক দেখি না, চর্বির একটা স্তর থাকে, ওই জন্য ঠান্ডা লাগে না ওদের। এখানের মধ্যে অ্যান্টিফ্রিজ প্রোটিন কিন্তু বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেরু অঞ্চলে যে খুব শুকনো এবং ঠান্ডা পরিবেশে যাতে দেহে তরল কোনো প্রকারের কঠিন কেলাস বা বরফের কেলাসে পরিণত না হয়, সেই জন্য এদের শরীরে কি থাকে, অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। আচ্ছা, যারা মিষ্টি জলজ পরিবেশে বাস করে তাদের কি বলতে কিন্তু, তাদের জলে ভেসে থাকার জন্য কি হয়, মানে অর্ধ নিমজ্জিত বা ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ভেসে থাকার জন্য বাতাসের গহর থাকে, বায়ু গহরযুক্ত প্যারেনকাইমা বা এরেনকাইমা কোষ থাকে।
কাদের থাকতে পারে বলতে তো? জলে ভেসে থাকে এরকম কতগুলো প্রাণী, উদ্ভিদের নাম বল দেখি তো, পারবি বলতে? জলে ভেসে থাকে। প্রাণী তো নয়, উদ্ভিদ হবে। পারবি, চেষ্টা কর, সবাই দেখেছিস। সঞ্চিতা, জলে ভেসে থাকে কিছু উদ্ভিদের নাম বল। দেখেছি দেখেছি। সঞ্চিতা, সঞ্চিতা ট্রাই কর একবার। সঞ্চিতা বল। সমতা, জলে ভেসে থাকে এরকম কোনো উদ্ভিদের নাম। শ্যাওলা জলে ভেসে থাকে না মেনলি, ঠিক আছে? কচুরি পানা, শ্যাওলা জলে ভেসে থাকে না, জল যেখানে তৈরি হয় সেখানে শ্যাওলা জন্মায়, ভেসে থাকে না। কচুরি পানা হবে, কচুরি পানা। তাহলে এই কচুরি পানাকে জলে ভেসে থাকার জন্য বাতাসের গহরযুক্ত যে কোষের মধ্যে কিন্তু বাতাসের গহরযুক্ত কিন্তু কি থাকে, কলা থাকে, মানে কলা থাকে না, বাতাসের গহরযুক্ত প্যারেনকাইম এবং এরেনকাইম উপস্থিত থাকে, বায়ু গহরযুক্ত। তাহলে এটা হচ্ছে তাদের অভিজাত বৈশিষ্ট্য। আচ্ছা, লবণাক্ত যে জলজ উদ্ভিদ, সেই যেগুলো লবণাক্ত জলজ পরিবেশে বাস করে, যেমন ধরে নে সালমন মাছ সমুদ্রের জলে বাস করে। তাহলে সমুদ্রের জলে অতিরিক্ত যে লবণ দ্রবীভূত থাকায় জলের ঘনত্ব বেড়ে যায়। ফলে সামুদ্রিক অতিরিক্ত মাছের ফুলকায় এক প্রকার কোষ থাকে। এই কোষ কি করে বলতে কি তো, অতিরিক্ত যে Na+, লবণ মানে তো নুন মানে তো সোডিয়াম ক্লোরাইড, মানে Na+ এবং Cl- যে আয়নগুলা অতিরিক্ত পরিমাণে, সেগুলোকে কি দেহ তরলের ঘনত্ব মাধ্যমে কিন্তু দেহ তরলের যে ঘনত্ব নিয়ন্ত্রণ করে। মানে বাইরের যে পরিবেশ, মানে জলের যে ঘনত্ব, সেই জলের ঘনত্ব এবং তার শরীরের ঘনত্ব একই হতে হবে, তো মাছটা তো মরে যাবে সেই ঘনত্ব যদি একই না হয়। তুই আচ্ছা বিকাশ, এই জিনিসটা ভাবি কি, সমুদ্রের যে মাছগুলো, সেই মাছগুলোকে আমরা নর্মাল জলে বাস করতে পারবো, নর্মাল জলে কি চাষ করতে পারবো বিকাশ? এটা কোনোদিন ভেবে দেখেছিস বিকাশ? বিকাশ, রেসপন্স। হ্যাঁ স্যার, সরি মাইকটা অফ ছিল। বলছি যে সমুদ্রের জলের যে মাছ, সেগুলোকে আমরা নর্মাল জলে বাঁচিয়ে রাখতে পারবো? না স্যার। হ্যাঁ, পারবো না। তার কারণটা কি, তাদের শরীরের মানে ভিতরে যে তরল, সেই তরলের ঘনত্বটা কিন্তু ওই সমুদ্রের জলের ঘনত্বের সঙ্গে মানে ম্যাচ করানো থাকে। এবার যদি আমি যদি ওকে নর্মাল জলে নিয়ে আসি, তার মানে তাকে কি কম ঘনত্বের জলে নিয়ে আসছি, ফলে অবিশ্রবণের মাধ্যমে কি হয়ে যাবে বল দেখি তো? অবিশ্রবণের মাধ্যমে তাদের শরীরের মধ্যে কি হবে, জলের অণু প্রবেশ করে যাবে। আমরা এটা পড়েছিলাম তো ক্লাস 7-এ, ঠিক আছে? হ্যাঁ। তো এই যে ভিতরে যে তরলের যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে কে নিয়ন্ত্রণ করে বল দেখি তো? তাদের কোষে ক্লোরাইড কোষ থাকে, ফুলকার মধ্যে কি থাকে, কোষ থাকে বললাম? ক্লোরাইড কোষ ক্লোরাইড। থাকে। সেই ক্লোরাইড কোষ অতিরিক্ত Na+ এবং Cl- নির্গমনের মাধ্যমে দেহের ঘনত্ব কিন্তু কি করে, নিয়ন্ত্রণ করে। দেখ, তারপর আমরা পাবো কি, ব্যাকটেরিয়ার শরীরে। ব্যাকটেরিয়ার শরীরে বল শক্তি তৈরির জন্য এদের তো মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকায় এদের শরীরে বল কি থাকে বল দেখি তো? মেসোজোম। মেসোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার বদলে এদের শরীরে মেসোজোম থাকে। শুধু ব্যাকটেরিয়া নয়, যে কোনো প্রোক্যারিওটিক কোষে, ঠিক আছে, যে কোনো প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে কুণ্ডলী গঠন করেছে, সেগুলো বলা হয় মেসোজোম। এই মেসোজোম কি করে, অক্সিজেনের উৎসেচকের সাহায্যে মেসোজোম কোষীয় শ্বসনে সাহায্য করে, যেটা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষীয় শ্বসনে সাহায্য করা এবং শক্তি উৎপন্ন করার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, কিন্তু ব্যাকটেরিয়া কোষে সেগুলোকে কে করে বলতে কিন্তু মেসোজোম করে। বোঝা গেল? হুম। আচ্ছা দেখ, এবারে যে বিভিন্ন যারা বায়বীয় পরিবেশে বাতাসে যারা উড়ে, ধর যে পাখিদের কথা বলছি আমি, সেই বায়বীয় পরিবেশে বসবাসকারী ধর প্রাণীদের মধ্যে বল কি থাকে, বল কি কি দরকার বল দিতে প্রচুর পরিমাণে বাতাসে ওড়ার জন্য? শক্তি দরকার। আচ্ছা, শক্তি যদি বেশি দরকার হয়, তার মানে অক্সিজেনটাও বেশি দরকার হবে, তাই তো? তাহলে পাখিদের হ্যাঁ। লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন সমৃদ্ধ হয়, মানে প্রচুর হিমোগ্লোবিনটা বেশি থাকে, কারণ লোহিত রক্ত কণিকা অক্সিজেন সরবরাহ করে থাকে এবং খাদ্য ভেঙে শক্তি নির্গমন করতে সাহায্য করে। আচ্ছা, এমনকি গমনে যে পাখির যে ডানা দ্রুত এই বিভিন্ন রকম পতঙ্গ দ্রুত যে ডানা ঝাপটায়, সেই ডানা ঝাপটার জন্য তো প্রচুর শক্তি দরকার হয়। আর শক্তি তৈরিতে বলতে কে সাহায্য করে বল দেখি তো? মাইটোকন্ড্রিয়া। তাহলে পতঙ্গদের ডানা সংলগ্ন বক্ষপেশির কোষে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়ার কোষ থাকে, মাইটোকন্ড্রিয়া কোষাঙ্গ থাকে, যারা প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। পাখিদের বা পতঙ্গের ক্ষেত্রে কিন্তু উড়ার জন্য ডানা ঝাপটাতে হয়। তাহলে যে বাড়তি শক্তির প্রয়োজন, সেই বাড়তি শক্তিটা কে দেয়? অতিরিক্ত পরিমাণে মাইটোকন্ড্রিয়া কোষ থাকে। দেখ যারা, এবং কি অক্সিজেন সরবরাহ বেশি হয়, হিমোগ্লোবিনের পরিমাণটা কি হয়, বেশি হয়। দেখ, গভীর সমুদ্রের তলদেশে চাপটা প্রচুর হয়, অন্ধকার পরিবেশে বাস করার জন্য কি প্রচুর মাইটোকন্ড্রিয়া দরকার হয়, বেশি শক্তির প্রয়োজন হয়। অন্তঃকঙ্কাল কোষে কি ক্যালসিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। হাঙ্গর মাছ, ঠিক আছে, হাঙ্গরের এক্সাম্পল আমি দিতে পারি এক্ষেত্রে। দেখ, তাহলে অধিক উচ্চতাযুক্ত, যে বেশি উচ্চতায়, বেশি অনেক অনেক উঁচুতে যেসব পরিবেশ, যেসব জীব বাস করে, তাদেরও কি উপরে বল অক্সিজেনের পরিমাণটা কম না বেশি রে?
যত কম। উপরে উঠবো তত অক্সিজেনের ঘনত্ব কম হবে। তাহলে তাহলে চাপ কম হয়, কম অক্সিজেন পরিবেশ। তাহলে এইসব পরিবেশে বাঁচার জন্য প্রাণীদের পেশি কোষে মাইটোকন্ড্রিয়া এবং মায়োগ্লোবিনের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে, এবং রক্তে আরবিসির পরিমাণটাও খুব কি থাকে, সংখ্যায় বেশি থাকে সাধারণ ইয়ের তুলনায়। কারণ যারা উড়ে বিশেষ করে মেনলি যারা, তাদের তো শক্তি দরকার হয়, তাদের শরীরেও কি আমাদের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে, যারা অক্সিজেন বেশি সরবরাহ করে, এবং মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, যারা বেশি শক্তি উৎপন্ন করে, ফলে নানা ঝাপটানোর জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা পাওয়া যায়। এমনকি যারা বেশি উঁচু এলাকায় বাস করে, সেখানে তো চাপটা কম বাতাসের, তাহলে বাতাসের চাপ যদি সেখানে কম হয়, সেখানেও কিন্তু কি অক্সিজেনও কম থাকে। ফলে এক্ষেত্রে এদের কোষে কিন্তু অটোমেটিক্যালি ওই লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি, যারা বেশি অক্সিজেন সরবরাহ করবে, এবং কি এবং হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু এদের এদের এর মধ্যে খুব বেশি হয়। লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটার পরিমাণ বেশি হয়, এবং মাইটোকন্ড্রিয়াও কি তুলনামূলক বেশি থাকে। বলবি পুরো এই যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো, অ্যান্টিভিজ প্রোটিন, তারপর তোর ক্লোরাইড কোষ যারা সমুদ্র লবণ জলে বাস করে, আচ্ছা প্যারেনকাইমা কলা কাদের মধ্যে, যারা জলে ভেসে থাকে, প্যারেনকাইমা কলা, এরেনকাইমা কলা, ঠিক আছে। কাদের 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 শরীরে মাইটোকন্ড্রিয়া, হিমোগ্লোবিন এর পরিমাণ বেশি, যারা মেনলি আকাশে উঠতে পারে, এবং দুটো জানা সঞ্চালন প্রয়োজন যাদের, এমনকি যারা উঁচু এলাকায় বাস করে, কম চাপ এবং কম অক্সিজেন অঞ্চলে, তাদের মধ্যে কি বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া এবং মায়োগ্লোবিন থাকে, এবং বেশি পরিমাণে লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন থাকে। এবং বিভিন্ন প্রোক্যারিওটিক কোষ, বিশেষ করে ব্যাকটেরিয়া কোষে শক্তি উৎপন্নের জন্য মাইটোকন্ড্রিয়া বদলে কি থাকে, মেসোজোম থাকে। এই যে যতগুলো অভিযোজনগত বৈশিষ্ট্য বললাম, এটা টেলের অবশ্যই লেখানো আছে, তো খাতায় বইয়ে বইয়ে আন্ডারলাইন করা আছে, তার সঙ্গে এবার রিভিশন করিয়ে দিলাম। বলবি পুরোটা ক্লিয়ার কিনা বিকাশ? ওকে, ভেরি গুড। আর এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো মেনলি মুখস্থ করার জায়গা, মানে পড়ার জায়গা, ঠিক আছে। যত বেশি পড়বি তত বেশি মনে থাকবে। ভালো। সমতা, সঞ্চিতা এবং পূজা, বল বুঝতে পারলি কিনা? প্রাণীকে ওষুধ বিকৃত ছবি দেখে যাবি, যদিও ছবিটা যদি 15 নম্বরের পরীক্ষা, তো ডাইরেক্ট ছবি পড়ে যাওয়ার চান্সটা অতটা নাই। ওকে, ভেরি গুড সঞ্চিতা, এই সমতা, সঞ্চিতা ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রশ্ন নাই? ক্লিয়ার নয়, ক্লিয়ার বানানটা ভুল লিখেছি, ক্লিয়ার, CLEAR। যাই হোক, বল কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই, সব বুঝতে পেরেছিস মোটামুটি? স্যার আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, ইংরেজিতে ওটা বলছে RBC। রেড ব্লাড সেল, 3টা কণিকা হয় রক্তের মধ্যে, কি কি বলেছিলাম? রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল WBC, শ্বেত রক্তকণিকা, এবং অনুচক্রিকা। বল আর কোনো কোশ্চেন কারো? যদি কোশ্চেন না থাকে তাহলে ওকে লেখো, ওকে, সিম্পল ORK লেখো। ক্লাস 10 করবো এখানে, আজকে আর কিছু বলার নেই, এই চ্যাপ্টারটা শেষ হলো। ঘরে রিভিশন করতে থাকো, মোটামুটি রিভিশন আমি করিয়ে দিয়েছি। স্পর্শটা ক্রিয়াশীল বল বাঁশপাড়িতে রিভিশন করিয়েছি। আর এই চ্যাপ্টারটা এখানে মোটামুটি অনলাইনে রিভিশন করিয়ে দিলাম। আর ওই দিক থেকে বলছি, ওই কালকে আরেকবার তো আমি দেখিয়ে দেবো তো বাঁশপাড়িতে ব্যাচে, রিভিশনটা করি দেবো। অঙ্কটা নিয়ে আসবি তো কালকে, অঙ্কের কিছু জায়গায় বলে দেবো যদি কোনো সমস্যা থাকে। বিজ্ঞানে কিন্তু ফুল মার্কস চাই। সমতা, কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে বলতে পারো, যদি না থাকে তাহলে ওকে লেখো। অবশ্যই থাকলে অবশ্যই বলবি, যতক্ষণ না বুঝতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। নাই, ভেরি গুড। ওকে, তাহলে চলো আমি এন্ড করছি আজকে ক্লাস এখানেই। মোটামুটি আর কি আজকে আর কিছু নাই, কালকে দুটো ক্লাসের মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দিলাম। ভালো করে পড়।